Bạn lấy khali cùng ngủ. No sé, no lo puedo, no te hay dicho un feliz, no te Solo. no lo meto. Hay fotos también, হ্যাঁ Trong Facebook Bestemar. হ্যাঁ বিন খাবার দাম নেই Dam khanta blazer tapi ha professional hai ta. আরে দাম নেই জানো আমাকে হ্যাঁ বাজারে দিতে দেখে নেব cuma ke cuma nih ya ada Chết sang bắt này thì được cài đi theo lần lại ở bạn thấy có modify thay siêu con nào người investigate không anh chưa đóng xin ông anh modify anh chưa đóng ông anh modify এখন ষষ্ঠ পর্ব আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ করেছে। আমি পর্যায়ক্রমে মাত্র সদস্যের নাম থাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীগণ মাননীয় মন্ত্রীগণ বক্তব্য প্রদান করবেন। আজকে প্রথম প্রশ্নকর্তা শ্রী রামদাস মহোদয়।
মাননীয় বিধায়ক শ্রী রামদাস মহোদয় যে কোশ্চেন নাম্বার 1 ইমিডিয়েট স্টার কোশ্চেন তার প্রশ্ন পৌরসভা অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো বাড়ি বাড়ি যে মিটার বসানো হয়েছিল বর্তমানে সেগুলির কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে রাজ্যের পৌরসভাগুলিতে কোথাও বিশুদ্ধ পানীয় জলের জন্য বাড়ি বাড়ি মিটার বসানো হয়নি। সাপ্লিমেন্টারি স্যার স্যার আমি যেখানে থাকি আমার বাড়ি যেখানে পৌর নিগম এলাকার 41 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড এলাকায় স্যার প্রত্যেকের বাড়িতে এই 2018 সালে সরকার আসার পরে মাস 2-3 মাসের মধ্যেই স্যার প্রত্যেকের বাড়িতে মিটার যুক্ত পাইপ বসানো হয়েছে। 6 বছর হয়েছে স্যার। এখন ম্যাক্সিমাম বাড়িতে স্যার মিটার নেই, মানে কোথায় পড়ে যাচ্ছে, সমস্ত জলই পাচ্ছে না। আগের আমাদের সরকারের সময় যখন যেভাবে যে পদ্ধতি ছিল জলের, যে টিউবওয়েল, এই টিউবওয়েলের মধ্যে দিয়ে জল মানুষের বাইরে করে যাচ্ছে এবং মানে এখন তো পুরো হয়েছে এগুলো স্যার, জলগুলো একদম মানে প্রাণের মানে মানে কি গ্রহণযোগ্য না, এরকম জল আমরা পাচ্ছি এবং চান করা কাপড় চোপড় করে অযোগ্য না। মুশকিল হচ্ছে কি মিটারের সম্পর্কে প্রশ্ন করেছেন, জল কিরকম পাচ্ছেন কিভাবে কিভাবে লিখবে? আপনি 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 যদি প্রশ্ন করতেন যে পুরো সময় জল দিয়ে সার করা যায় কিনা, তাহলে সেই প্রশ্ন আপনি বলছেন মিটারের কাজ আছে কিনা, মিটার সার্ভিস অন কন্ডিশন আছে কিনা। মুখ্যমন্ত্রী বলেন কোনো মিটার লাগানোই হয় লাগানো হয়েছে আমার বাড়িতে আছে মিটার আছে। মিটার যদি আমার 41 নম্বর ওয়ার্ড প্রত্যেকটা মিটার বসানো হয়েছে। এখন স্যার মানুষের এই মিটার যে যে বিশুদ্ধ পানির জন্য মানুষ কখন পাবে এই মিটার যুক্ত এটা আমার সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয় এটা ভুল করছেন যে পৌরসভা আর নিগম দুটো কিন্তু দুরকম। অন্যান্য জায়গায় যেখানে মিউনিসিপ্যালিটিগুলো আছে আগরতলার ব্যাপার, সেগুলো হচ্ছে পৌরসভা, সেখানে কোনো মিটার বসানো হয়। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানেও মিটার আমাদের কিন্তু বসিয়েছে পৌর নিগমের মাধ্যমে, কিন্তু এখন ত্রিপুরা জল বোর্ড এখনো মিটারের মাধ্যমে জলের খরচ সংগ্রহ করছে। এটা হচ্ছে আসল বিষয়। মিটার তো দূরের কথা, সুশাসনে বনমালীপুরে ওই টাটা কোম্পানির আমার লাস্ট এরিয়া, ওখানে 15টা ট্যাক্স তাদের পাইপ লাইন দেওয়া হয়, মিটার তো দূরের কথা। তাইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, কবে পাইপলাইন এটা আসলে পৌর নিগমের বিষয়। যাই হোক, আপনি যদি প্রশ্ন করতেন আরো বিশদভাবে সব জায়গায় প্রবলেম, জলের অবশ্যই সমস্যা হবে। এটা ত্রিপুরাতে যেরকম ভাবে আপনি জানেন তো জল পত্রিকা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী পাইপলাইনই নেই, সংযোগ হয়নি। 100% সম্ভব না আমাদের এখানে। আপনি তো সংযুক্ত বললাম তো 74.4% উপরে আমাদের এখন জলজীবন মিশনের আওতা। গ্রামে একটু পৌঁছেছে, শহরেও আমাদের এখানে সব জায়গার মধ্যে আমাদের এখন কথা হচ্ছে আপনি যেখানে যাইনি সেখানে তো নিশ্চয়ই যেতে যাবে, আমরা তো সেদিকে ট্রাই করছি। আরেকটা বিষয় আপনাকে বলছি যে আগে যে পুরোনো লাইন একটা সময় ছিল কলেজ থেকে প্রথম, আপনাদের মনে আছে নিশ্চয় মনে থাকবে, প্রথম যখন জল সরবরাহ করা আমাদের বাড়িতে 3 তলা বিল্ডিং, ডাইরেক্ট এসব ছিল না কিছু, মানে কোনো জায়গায় মানে মাটির নিচে লিখি হতো না, ডাইরেক্ট জল আসতো। মনে আছে আস্তে আস্তে ডিমান্ড সাপ্লাই হতো, সাপ্লাই কম, জলই আসছে না। কাজেই এর জন্য অনেক জায়গায়
পাই এখন যদি আমি আমার দেওয়ার যে বিষয়টা সেটা নিশ্চয়ই দেখবে যে আমি জল আমি পাইপ তো দিতেই হবে, পাইপের মাধ্যমে সেখানে জল কিভাবে দেওয়া সেটাও দেখতে হবে। তো নিশ্চয়ই বিষয়গুলো আমরা প্রতিদিন আপনারা অবশ্যই জানেন, আপনারা নিশ্চয়ই ব্যাপার মানে স্পিকার মধ্যে দেখেছেন প্রায়শই দিক নিয়ে আমরা বৈঠক করি। জল আমাদের জীবন, আমরা সবসময় বলি জলই জীবন, এই বিষয়টা দেখছি আমরা করবো। দ্বিতীয় প্রশ্নে রয়েছেন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 8। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য কিশোর বর্মনের অ্যাকাডেমিক স্টার্ট কোশ্চেন নাম্বার 8 প্রশ্ন: রাজ্যের টিআইডিসি থেকে এখন পর্যন্ত কতজনকে ইটভাটা তৈরি করার জন্য লোন দেওয়া হয়েছে এবং লোনের পরিমাণ? 1984 সাল থেকে 2023 পর্যন্ত টিআইডিসি থেকে মাত্র 3 জনকে ইটভাটা তৈরির জন্য লোন দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই লোন পরিশোধ করেছে, যার হিসাব আমরা অ্যানেক্সার এবিসি করে সেখানে প্রদান করা হবে। এদের মধ্যে কতজন ইটভাটার মালিক উক্ত লোনের কি পরিমাণ অর্থ পরিশোধ করেন? উক্ত লোনের অর্থ পরিশোধের হিসাবও আমরা অ্যানেক্সার এবিসিতে দিয়েছি এবং আপনার অবগতির জন্য হাউসের অবগতির জন্য জানাচ্ছি যে 3 জনকে ইটভাটার লোন দেওয়া হয়েছিল, প্রত্যেকেই লোন পরিশোধ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? যেহেতু লোন সঠিক সময়ে তারা করেনি, পরবর্তী সময়ে করেছে, তাই দপ্তর থেকে তাদেরকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। দুটো এজেন্সি মেসার্স এগ্রি ফার্মার প্রডিউসার and methods BC semi mechanized brakes, এই দুটো এজেন্সির বিরুদ্ধে পাবলিক ক্লেমসের বিরুদ্ধে সেখানে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্যার আমার একটা সাবজেক্ট কিশোর বাবু আপনার সেক্রেটারি নেই? ওকে, বলুন। মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে তাদের নামের তালিকা যারা এই লোন নিয়েছে সেটা সবার সামনে প্রকাশ করবেন বা দিয়েছে, তো সেটাই আমার চাই। আমরা অ্যানেক্সারে আছে লে করে দিই, লে করে দিই। স্যার বলুন টিআইডিসি থেকে কতজন উপজাতি বেকার ও যুবক ইটভাটা খোলার জন্য লোন পেয়েছে কিনা? আপনি আলাদা প্রশ্ন পেয়েছে কিনা এটা যদি থাকে এটা দপ্তর থেকে আপনি পরবর্তী সময় নিয়ে নেবেন, কারণ এখানে যা আমাদেরকে আনসার দেওয়া হয়েছে কোশ্চেনের এগেইনস্টে আনসারটা দেওয়া হবে। এখানে জাতি উপজাতি সম্পর্কে কোনো কিছু মেনশন, ওই যে 3 জনের যে লিস্টটা আছে তার মধ্যে কোনো এসটি আছে কিনা যদি বলা যায়। সেখানে 3 জন আবেদনকারী: মোহাম্মদ নজরুল ইসলাম, মেসার্স এগ্রি ফার্মার প্রডিউসার, শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী বিদ্যুৎ গুহ পার্টনার, মেসার্স বিসি সেমি মেকানাইজড ব্রিক্স, শ্রী সুখরঞ্জন শাহ মালিক। এরা হচ্ছে তাদের মধ্যে কোনো উপজাতি। আপনার যদি মাননীয় সদস্য রঞ্জিত বাবু, কারণ আপনি জানেন যে আজকের মধ্যে এখানে নেই, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশ্ন সেখানে ফেস করার জন্য। যদি কোনো আলাদা তথ্য প্রয়োজন দপ্তর থেকে আপনি সেটা নিয়ে আসবেন। মাননীয় সদস্য শ্রী বিশ্ববিদ্যালয় প্রধান মহোদয়। ঠিক আছে, my admitted question sir 99. মাননীয় অধ্যক্ষ মহোদয়, admitted start question number 9. বেকারদের কথা মাথায় রেখে সিমলা বিধানসভা এলাকার আইটিআই সেট আপ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে 19টা আইটিআই রয়েছে এবং প্রায় 5000 স্টুডেন্ট সারা রাজ্যে আইটিআই গুলোতে পড়াশোনা করছে বিভিন্ন কোর্সে। যদিও রাজ্য সরকারের বা দপ্তরের বর্তমানে তার প্ল্যানের মধ্যে নেই সিমলাতে আলাদা করে আইটিআই স্থাপন করা, কারণ পশ্চিম জেলায় অলরেডি
তারপরেও দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রপোজাল পাঠানো হয়েছে যাতে করে শিবনাথকে এই এলাকার একটা আইটিআই স্থাপন করা যায়। এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আগামী দিনে শিবনাথে আইটিআই স্থাপন করা হবে। মাননীয় সদস্যের অনুমতির জন্য সেটা সাপ্লিমেন্টারি স্যার, আমি শিবনাথে আইটিআই সেট আপ করার জন্য এই প্রথম বিধানসভায় বলিনি, এর আগেও বারংবার আইটিআই সেট আপের কথা বলে আসছি এবং আজকেও বলছি যে গরিব পরিবারের ছেলে মেয়েরা যারা প্রভাবিত হয়ে যাচ্ছে আপ টু ক্লাস 12 অথবা কলেজে যেতে পারছে না, ওরা ড্রপ আউট হওয়ার পরে ওরা কাজ করে খাওয়া অথবা লেবার করে পরিবার মেনটেন করা ওদের পক্ষে সম্ভব নয়। যদি আইটিআই যদি থাকে তাহলে আমার এলাকার যারা বেকাররা অথবা ড্রপ আউটরা তারা আইটিআই এর বিষয়ে ওখানে স্কিল আইটিআই যে স্কিল ওরা শিখে ওদের যে ফিউচার ভালো দিকে নিতে পারে ওদের ভবিষ্যতের জন্য, এই কথা মাথায় রেখেই আমি এই আইটিআই সেট আপের কথা বলেছি। এবং দেখা যায় যে শুধু আইটিআই ব্যাপার নয়, আমি আমার সিনা এলাকায় কলেজ থেকে শুরু করে সবগুলি যদি প্রশ্ন দিই তাহলে সবটাই হবে কি না, যদি আমি প্রশ্ন করে হচ্ছে না সবগুলি তো হচ্ছে, তাহলে কি হবে? সবগুলি যদি না হয় তাহলে কি হবে আমার সিনা এলাকায়? আমার বিধানসভার এলাকার লোক আমাকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছি, এবার 10 মানে সেকেন্ড টার্ম এমএলএ হচ্ছি, এলাকার জন্য অনেকবার বলছি, ইভেন আমি একটা বর্ডার হাটের কথাও বলেছিলাম। সবকিছু যদি না হয় তাহলে আমরা বিধানসভায় এসে প্রশ্ন দিয়ে বিধানসভায় কোনো লাভ দেখছি না। সুতরাং আমার আবেদন থাকবে এই আইটিআই সেট আপ, আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আইটিআই সেট আপটা করা হয় আমার সিনা এলাকায় জনগণের কথা মাথায় রেখে এই প্রশ্নটি আমি তুলেছিলাম। সুতরাং এই আইটিআই সেট আপটা হোক, সেটা আমি আবেদন করব এবং সেটা তাড়াতাড়ি যাতে হয়ে আবেদন করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যেটা বলছেন যে বিধানসভা ভিত্তিক আইটিআই করা যে কোনো সরকারের পক্ষে এটা সম্ভব নয়। তারপরেও প্রত্যেক বিধানসভা জনপ্রতিনিধি চাইবে যে তার এলাকায় বেশি করে উন্নতি করবে এবং এটা গভর্নমেন্টও প্রায়োরিটি। তার জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের কারিগরি শিক্ষা বলুন, প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার সেটা চাইছে। তো আমি যেটা বলেছি আমার প্রথম উত্তরে যে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যদি কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আপনার আগামী দিনে সিমনা অঞ্চলে সে আইটিআই করা সম্ভব হবে বলে আমি মনে করি। স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টে নতুন করে কোথায় কোথায় আর আইটিআই করার সরকারের চিন্তা ভাবনা আছে প্রস্তাব। আপনার একটা প্রশ্ন আছে, আমি দেখেছি ইন্ডাস্ট্রি দপ্তরে যে আপনার আরসিগাতে আইটিআই খোলার কোনো চিন্তা ভাবনা আছে, আপনি বোধহয় এটা দিয়ে এটা বের করতে চাইছেন আনসারটা। তো আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা আমি বুঝতে পেরেছি খোয়াই জেলাতে রয়েছে, অলরেডি তেলিয়ামুড়া এবং খোয়াইতে দুটো আইটিআই রয়েছে। তো সেখানে নতুন করে আবার আইটিআই স্থাপন করা সেটা সম্ভব নয় বা রাজ্য সরকারের কাছে বা দপ্তরের কাছে এমন কোনো চিন্তা ভাবনা নেই। এটা তো শহরমুখী, গ্রামমুখীও একটু কষ্ট হবে। তো আইটিআইটা শুধু শহরে বসাই দিতে হবে না, গ্রামেও তো এটা অ্যাজ পার ডিমান্ড। কারণ আমি আগে বলেছি যে বিকাশ হলে তো গ্রামেও তো বিকাশ হইতে লাগবে, গ্রামেও তো আইটিআই সেটা করতে হবে। মাননীয় সদস্য, আমাদের আপনি সারা রাজ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে আরো 19টা ইউএলপি রয়েছে, বাকি সবটাই এডিসি এবং গ্রামীণ অঞ্চল।
তো স্বাভাবিকভাবেই আমি যেটা বলেছি যে 19টা আইটিআই রয়েছে, তবে প্রতি গ্রামে প্রতি পঞ্চায়েতে আইটিআই দেওয়া সম্ভবপর সেটা নয়। তো আপনার জেলাতে অলরেডি 2টো আইটিআই রয়েছে, ছাত্ররা যারা আইটিআই করতে চায় তেলিয়ামুড়া বা ভয়েতে সেটা এমএল করতে পারে, পড়াশোনা করতে পারে। তারপরেও আগামী দিনে যদি রাজ্য সরকারের সেটা চিন্তা ভাবনার মধ্যে থাকে সেটা নিশ্চয়ই আপনি হবে। যেমন আপনার আগে সদস্য বিশ্বজিৎ বাবু বললেন শিবনাথে করতে হবে, আপনি দাবি জানাচ্ছেন আজকেকাটে করতে হবে। প্রতি বিধানসভা কেন্দ্রে প্রতিটা প্রতিষ্ঠান খোলা সম্ভবপর নয়। তারপরেও আগামী দিনে দপ্তর দেখবে, সরকার দেখবে, সে সমস্ত কিছু বিবেচনা করে তার জনগণের দাবি কথা মাথায় রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সদস্য শ্রী মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রত্যেকটা বিধানসভায় আইটিআই করা সম্ভব হবে, কিন্তু 2018 ইলেকশনের আগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবনাথে ওপেনলি বলেছিল যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কলেজ হবে, কিন্তু আজ পর্যন্ত তো হয়নি। অভিযানিক হবে এটা আমি জানি, কিন্তু প্রত্যেক বিধানসভাতে যদি একটা কলেজ করা যায়, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আইটিআই করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই আইটিআই করা যাবে। আইটিআই করাটা কোনো একটা বড় ব্যাপার নয়। মাননীয় সদস্য পরবর্তী প্রশ্ন করতে শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। Honorable Speaker, sir, my immediate question number 2. Speaker Mohammed. Question number 23. এক নম্বর প্রশ্ন হচ্ছে মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা প্রশ্ন করেছেন, শ্রীলঙ্কা স্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে নতুন ভবন নির্মাণের কোন উদ্যোগ দপ্তরের আছে কি? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা স্থিত লংতরাই বেলি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসটি বর্তমানে পুরাতন মহকুমা শাসক কার্যালয়ের অভ্যন্তরে চালু রয়েছে। পাশাপাশি মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন ভবন নির্মাণের এস্টিমেট তৈরি ও তার পরবর্তী পদক্ষেপ সমূহ প্রক্রিয়াতে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে না থাকলে তার কারণ। উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য। 3 নম্বর প্রশ্ন কবে নাগাদ আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নে বর্ণিত তথ্যের পরিপ্রেক্ষিতে ও অনুমোদন সাপেক্ষে নতুন ভবনের নির্মাণ কার্যের বিষয়টি নির্ভরশীল। রাজ্যবাসী জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের বিকাশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে দপ্তর কর্তৃক দেওয়া যে প্রশ্নটা আমরা পেলাম সেখানে বলা হচ্ছে আমাদের সাব ডিভিশনের পুরাতন ভবনে নাকি এই তথ্য ও সংস্কৃতি দপ্তরের বর্তমান কার্য পরিচালনা হচ্ছে। কিন্তু আমি কয়েকদিন আগে আমাদের এই অধিবেশন শুরু হওয়ার কয়েকদিন আগে সেখানে ভিজিট করেছিলাম গিয়ে, যেখানে আমি দেখতে পেলাম পুরনো সাব ডিভিশনের ভবনে সেটা চলছে না। একটা জোড়াজীর্ণ অবস্থায় থাকা একটা পুরনো বাড়ি, এটা বিল্ডিংও নয়, বাঁশ বেঁধে এবং হাফ ওয়াল দিয়ে তৈরি একটা করে সেটা চলছে, যার কারণে বৃষ্টির সমস্যা হয়। এবং আইসিএ দপ্তরের কর্মীরা যারা রয়েছেন ওনারা সবাই আমাকে অনুরোধ করছিলেন সেদিন যে স্যার আপনি একটু আমাদের অফিসটি নতুনভাবে নির্মাণের জন্য একটু উদ্যোগ নিন, দপ্তরের কাছে কথা বলুন। তো তার জন্য আমার এই কোয়েশনটি আনা। আমি আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি যেহেতু সারা রাজ্যের বিকাশের জন্য পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে দপ্তরের তরফ থেকে এভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা এভাবে ইনফরমেশন না দেওয়াটা ঠিক। এবং এতে আমি কনফার্ম হয়ে গেলাম যে দপ্তর আমাদের দপ্তরাগুলি স্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসের ব্যাপারে ওয়াকিবহাল। তো আমি দপ্তরকে অনুরোধ করবো আপনার মাধ্যমে স্যার যাতে লংতরাগুলি মহকুমার আইসিএ দপ্তরের সেই অফিসটির ব্যাপারে নতুন ভবনের নির্মাণের ব্যাপারে যাতে একটু উদ্যোগ নেওয়া হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও অনুরোধ রাখবো সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার, যেহেতু দপ্তর ইয়ে করছে। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী
স্পিকার মহোদয়, আমি তো বলে দিয়েছি, ঠিক আছে, ওই বিষয়টাও দেখবো আমি কি হয়েছে, কিন্তু আমি এটা যেহেতু অলরেডি তার প্রসেসে আছে। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। Sir, my admitted question is not 32. खुलुमबाय सार, स्पिकार सार। বলে আমার প্রশ্ন উত্তরগুলো মাননীয় রঞ্জিত দেববর্মা এমএলএ সাহেব। 1 নম্বর প্রশ্ন, এটা কি সত্যি যে দরিদ্র জনজাতি মহিলাদের চিকিৎসা বয়ানের জন্য সরকারের বিনামূল্যে কোনো সুবিধা দিচ্ছে না? আমচার দরিদ্র জনজাতি মহিলাদের বিনায় রিক্সা বুননের সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের কোনো রকমের প্রকল্প নেই। বিগত 2022-23 অর্থ বছরে রাজ্য সরকারের টিটিআইসিকে 10 লক্ষ টাকা দরিদ্র জনজাতি মহিলাদের বিনায় রিক্সা বুননের সুতা প্রদান করার জন্য দিচ্ছে। 2 নম্বর প্রশ্ন, যদি সত্যি হয় তাহলে কেন গরিব জনজাতি মহিলাদের বিনামূল্যে সুতা দেওয়া হচ্ছে না, তার কারণ কি? এবং পঞ্চায়েত দরিদ্র জনজাতি মহিলাদের রিক্সা বয়ানের জন্য সরাসরি বিনামূল্যে সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের বর্তমানে কোনো স্কিম পরিকল্পনা নেই। 3 নম্বর, ভবিষ্যতে বিনামূল্যে সুতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, ভবিষ্যতে বিনামূল্যে সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। Sir, I'm supplementary. Forum dengan Monjino, dengan musuh lagi to kami yang saya state open ni hoite. Kami yang saya cara kami bisnes kere boleh fungsi ni je borok no mau thangni mau thakam kaya ketemu bijak bina boleh. Je ada semani kok kira kira saka je thangni borsero edisi no 10 লক্ষ টাকা bijak. अब त एडीसी तरफ থেকে বা एडीसी गभर्नमेंट সামনে নসে নরক গভর্নমেন্ট কিন্তু স্টেট গভর্নমেন্ট নি নরক যদি জনজাতি নি দরদি অনেক স্লোগান দেব অনেক সাইট সুশাসন নি পক্ষাল কিন্তু তিনি কি প্রসাদ যে গরিব কিন্তু এই পাইবে না খাতির পাইবে না বড় বিভাগে নরক ওয়ান সুমানি তাকে করে নন ওয়ান সুমা তোমার ফে তিনি যে রান্ত্রি জিনা হইয়া তিনি যে এডিসি ইয়াবা 3,316 কোটি টাকা তাকে অধিক খরচ করবো আবার প্রশ্নের উত্তর তিনিও নিয়ে না টাকা এটাকাই যদি ও গরিব অংশনি জনজাতি বা নিদি বা ত্রিপুরাজ্যের খানে দিলে বা ত্রিপুরা সব ঘুরে পানি দিলে বড় বিভাগে যদি আরো 1 কোটি 2 কোটি টাকা যদি সংস্থান খাইয়ে টাকায় এটাকাই তিন ত্রিপুরা সব মানুষ দিকে যারা গরিব অংশনি কিছু অংশ বড় পাই না কিন্তু গরিব ম্যাক্সিমাম তো গরিব অংশের পাইবে না এটা অমন যদি সরকারের তরফ থেকে যদি রিমান্ড এটা বেড়াই কাহাম না বিশেষ করে তারপর আমি কখনখা যে সরকার খেতে রিনাই যা ও গরিব অংশনি গরম রিনাই দিয়ে দিয়া অমে কিসা গরম না মন্ত্রী ওকে না বলে তিনি সরকার মানিক সাহেবের নেতৃত্বে সরকার বিজেপি আইপিপি সরকার তিনি বড় অভিজ্ঞতা অনেক কিছু অসুবিধা তিনি বড় রঙ বিশেষ করে তিনি বড় রাখছেন জনজাতি বড় রঙ 35 বছর আগে যে সরকার কংগ্রেস যে থানায় 35 বছরের সরকার তিনি বড় রঙকে মানসুকিয়া মোদীজি খাইবারে পরে নরম সাইমনো তিনি বড় রঙকে বহুত কিছু লিখা তিনি বড় রঙ বাকি লামা করে তৈরি করে লক করে চালানি করে কিন্তু তিনি সরকার খাইবারে পরে লক লিখা তৈরি লিখা
लामानिखा जोंहा चुबि दङ जों बर' रावनिफ्राय मानि साखोन नेतृत्वआ जों बर' राव 자, 그러니까 그것을 리네이들이 스포츠 사이만 그것은 전화단이 머리 공수를 그리려면 그것은 리네이들이야. 액박을 하고 섹스를 그것은 그것은 좀 하나의 에디션을 좀 넣어서 안 된다. 때 뒷과 설까 좀 뒷과 설까를 হস্তকারু রেশম শিল্প দপ্তরের অধীনে হস্ততাঁত সোসাইটি থেকে রেজিস্টার তাঁত শিল্পী সদস্যগণের কাপড় বুননের জন্য মিলকে মূল্যের সুতার যোগান দেওয়া হয়। তাছাড়া ইচ্ছুক তাঁত শিল্পীগণ 15% সাবসিডিতে তাঁত প্রতি মাসিক 30 কেজি পর্যন্ত কটন সুতা ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে ক্রয় করতে পারেন এবং এই ক্ষেত্রে তাঁত শিল্পীদের ব্যক্তিগত ইয়ন পাসবুক থাকতে হবে। সাপ্লিমেন্ট যিনি প্রধান ত্রিপুরা মুখ্যমন্ত্রী কক্সেস থাকা রেডিকনাইজা কান্ড্রিমাবার ত্রিপুরা আগুবি মানলা বাংলায় তর্জমা করলে কি হয় পাঁচটা পরিধানের মাধ্যমে পাঁচটা দেওয়ার মাধ্যমে জনজাতিরা এগিয়ে যাবে পাঁচটা পরিধান করা ড্রেস পরিধান করলে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কেন্দ্রীয় সরকার এমজিএন রেক্স প্রকল্পে কাজ দিয়েছে খাবার জন্য এগিয়ে যাওয়ার জন্য না বেঁচে থাকার জন্য মন্ত্রী মহোদয় তিনি ধারণা করা দরকার ত্রিপুরা হাও তাবুকো আই এম শিওর মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছে এই তথ্যগুলো থাকতে পারে না তথ্যের ডিকশনারি আমি ওনাকে তথ্যের উপর চ্যালেঞ্জ করবো আই এম শিওর more than 60% people in this state still live below poverty line. বড় কোনো তিনি প্রশ্ন এত সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর যদি মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুন্দর করে দিতে পারতেন you will become star to the Tiprasa people. 3000 কোটি টাকা অভিহিত আপনি তথ্য দিয়েছেন বিধানসভায় ওই টাকা থেকে 5 কোটি 10 কোটি টাকা শুধু যদি আপনি বিতরণ করতে পারতেন অনারেবল মিনিস্টার হিরো মাননীয় সদস্য যেটা প্রশ্ন করছেন নন নিউ 3000 কোটি টাকা অভিহিত থেকে 10 কোটি 15 কোটি খরচ খাই 그들 বাংলাদেশে না বাগিয়া অবশ্যই বাস অবশ্যই স্যার থ্যাংক ইউ তাহলে আমরা শুধু খুদুম বাবা বাইশি করছি বড় রাখা হবে খুদুম বলাবো কাটালে যাবো কিন্তু যিনি সরকার পেমেন্ট করে ওড়িশার তো যিনি মোখান সিদ্ধি মানে সারা ওয়ার্ল্ড সাইমনো সারা ভারতবর্ষ সাইমনো যিনি ত্রিপুরার মোখান যিনি সরকার পেমেন্ট করে যিনি ওড়িশার জনসংখ্যা বুঝলাম জমা চুনায় খুদুম রিমাইন্ড করে জমা চুনায় বেলা আমরা না প্লিজ মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় Honorable Speaker, sir, my admitted starts question 62. Honorable Speaker, sir, admitted start question number 62. এটা কি সত্য আগরতলা এমবিবি বিমানবন্দরে আইএল সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আছে? হ্যাঁ, আগরতলা এমবিবি বিমানবন্দরে আইএল সিস্টেম স্থাপন করা আছে। যদি থাকে তাহা চালু আছে কিনা এবং যদি না থাকে তবে কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়। বর্তমানে এটি চালু নেই আপাতত এবং আগামী 2024 মে মাসে তা পুনরায় চালু হবে বলে আশা করা যায়।
সাপ্লিমেন্টারি স্যার, গত 17 নভেম্বর একটা পত্রিকায় আমরা লক্ষ্য করি যে প্রাকৃতিক দুর্যোগ 20 কিলোমিটার বেগেও যদি ঝড় হয়ে যায় তাহলে সেই বিমানগুলি ল্যান্ডিং করতে পারে না। সেদিন 9টি বিমান আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে এসেছেন, ঘুরে ঘুরে চলে গেছেন। সেই যে ইনস্ট্রুমেন্ট সিস্টেমটা খারাপ থাকার কারণে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, খুব সেন্সিটিভ বিষয় সেটা যাতে অতি সত্বর মেরামত করে পুনরায় চালু করার ব্যবস্থা করে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সত্যি বলেছেন যে এই আইএল সিস্টেম বর্তমানে এটা চালু নেই, তবে আমাদের দপ্তর থেকে, আমার তরফ থেকে বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেটা বলা হয়েছে। এবং এই আইএল সিস্টেম মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, যেটা আপনি নিশ্চয়ই জানেন, আর এটা 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ডিং করতে পারে এবং প্রতিকূল পরিবেশের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। কিন্তু যে কোনো কারণে সেটা বন্ধ রয়েছে, ত্রুটিগত কারণ রয়েছে, এবং ডিজিসি এর কাছে সেই অ্যাপ্রুভালও গেছে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের কাছে, ক্যালিব্রেশনও সেখানে করা হয়েছে, ইন্সপেকশন করা হয়েছে এবং রিপোর্ট ডিজিসি এর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অ্যাপ্রুভাল দিলে আগামী দিনে আমরা যেটা বলেছি এস্টিমেটেড আইডিয়া, যেটা আমাদের 2 মাসের মধ্যে আমাদের সেটা পুনরায় চালু। মাননীয় সদস্য সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয়। মাননীয় দপ্তরের মন্ত্রী জানাবেন যে আইএলএস সিস্টেমটা কত মাস করে দিল। আমার মনে রয়েছে যে লাস্ট পার্লামেন্ট সেশনে আমাদের রাজ্যের একজন সাংসদ এই ম্যাটারটা উত্থাপন করেছিলেন রাজ্যসভায়, কিন্তু হোয়াট ইজ টেকিং সো লং উইথ ডাবল ইঞ্জিন সংখ্যা? কারণ এখন উইন্টার সিজন, ফগি সিজন, সামনে আসবে বা রেনি সিজন, and you know with this help you're right, এটাতে কিন্তু ভিজিবিলিটির মধ্যে আইএলএস সিস্টেমে ল্যান্ড করতে হবে। আদারওয়াইজ ইউ রিকোয়ার ক্লিয়ার 1400 meters visibility for the aircraft to land. প্রত্যেক দিন প্রচুর ফ্লাইট ঝুঁকি নিয়ে ল্যান্ড করছে। আপনার সাপ্লিমেন্টারি প্রচুর ফ্লাইট, সদীপবাবু আপনার সাপ্লিমেন্টারিটা বলুন কি হচ্ছে, তো বলে দেবেন আপনার সাপ্লিমেন্টারি বলুন। ঠিক আছে, সরি, আরে it's all right, you will not let me speak. আরে এইভাবে কাটিং করলে হয়। আমি যদি জিনিসটা নাই পৌঁছতে পারি, then what is this? এটা তো you are so intolerant. এটা তো You are so intolerant. মানে এটা আপনার No, please, you should have some concern. No, আপনার ক্যান্ডিডেট এরকম হবে না আপনি। নো নিড টু করতে ক্যান্ডিডেট চলে এরকম করবেন না আপনি। না না এমন Always আপনি এখনো সাপ্লিমেন্টারি করেন, একদম সব করবেন না আপনি। এখনো সাপ্লিমেন্টারি করেন, এখনো সাপ্লিমেন্টারি আপনি এখনো সাপ্লিমেন্টারি করেননি, সিরিয়াল নাম্বার হয়ে Disgusting. Disgusting. আমার বক্তব্য হচ্ছে why it is, আপনি বলছেন মে মাস, আমার ধারণা গত 8-9 মাস আগে থেকে সিস্টেম আইএলএস সিস্টেমটা নষ্ট হয়ে আছে। আপনি বলছেন মে মাস, দ্যাট মিনস উইথ ডাবল ইঞ্জিন সরকার ইট টেকস মোর দ্যান 1 year for repairing of this IELTS system. Honorable Speaker, sir, I thank the honorable member for taking up this issue. And you have rightly pointed out that our former Chief Minister, who is presently member of Rajya Sabha, he raised this question in the floor of the House just few days back. তো আমি আপনার অবগতির জন্য আবার বলতে চাইছি যে আইএলএস সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম থাকলে 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ড করতে পারে। বর্তমানে যে সিস্টেমটা চালু রয়েছে সেটা হচ্ছে ডিএমই, ডিস্টেন্স মেজারিং ইকুইপমেন্ট, এবং ভিওআর, ভার্টিক্যাল ওমনি রেঞ্জ। এটা দিয়ে 1200 মিটারের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। তো আপনি দেখছেন যে বর্তমান যে ফগি ওয়েদার,
সেখানে বিলম্ব হচ্ছে, ক্যান্সেল হচ্ছে কলকাতাতে, তারপরে তো হচ্ছে, টাইমটি ওঠানামা করতে পারছে না। আর আমাদের রাজ্যে যা হ্রাস, তাতে এমন পরিস্থিতি এখনো হয়নি যে বিশেষ বেশি ফ্লাইট সেখানে ল্যান্ডিং বা ক্যান্সেল করা হচ্ছে। তারপরে আমি যেটা বলেছি মাননীয় সদস্যের উত্তরে, যে ডিজিসি ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তার কাছে প্রস্তাব আছে, ইট ইজ লাইন উইথ ইট, এবং ক্যালিব্রেশন হয়ে গেছে, এবং সমস্ত কিছুরই আর একটা ডাইরেক্টলি আমাদের হাতেও নয়, সিভিল এভিয়েশন এয়ারপোর্ট অথরিটি দ্বারা পরিচালিত। তো স্বাভাবিকভাবে ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর, ইন্সপেকশন হয়ে যাওয়ার পর, যখন ডিজিসি এর কাছে রিপোর্টটা পেশ করবে, প্রপোজাল যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল না এলে আমাদের হাতে কিছু করার থাকে না। তারপরে উই হ্যাভ সিরিয়াসলি টেকেন আপ দ্য ম্যাটার, উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট। আমি মাননীয় সিভিল এভিয়েশন মন্ত্রীকেও, আপনারা গতকাল তো পেপারে এসেছেন, চিঠি লিখেছি আর অন্যান্য বিষয় নিয়ে। আমি এটাকে আজকের পরে আবার কাজটি করবো, আমাদের অফিসিয়ালদেরকে সেটা করবো। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয়। Honorable Speaker, sir, my admitted sub question number 84. মাননীয় স্পিকার মহোদয়, কোশ্চেন নাম্বার 84 মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা যে কোশ্চেনটা করেছেন, এক নম্বর হচ্ছে করবুক বিধানসভার অন্তর্গত মাগরুম ভিলেজ কমিটি এলাকা আচার্যি পাড়া, বুদ্ধিপাড়া, বিজয়পাড়া, চিত্তারাম পাড়া ও বনবাই পাড়া, এই 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কোনো পরিকল্পনা দপ্তর আছে? উত্তর হচ্ছে করবুক বিধানসভার অন্তর্গত মাগরুম ভিলেজ কমিটি এলাকার আচার্যি পাড়া, বুদ্ধিপাড়া, বিজয়পাড়া, চিত্তারাম পাড়া ও বনবাই পাড়া, এই 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার জন্য দপ্তরের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই 5টি পাড়ার মানুষের জন্য কিছু অংশে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং বাকি অংশের পরিকল্পনা অনুযায়ী আরও কাজ হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করার জন্য দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। 2 নম্বর প্রশ্ন, থাকিলে কবে নাগাদ উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশা করা যায়? উত্তর, উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য যে সমস্ত কাজ চলছে বা হাতে নেওয়া হয়েছে, সেগুলো 2024 সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাড়াগুলোতে পানীয় জল সরবরাহকৃত যে সমস্ত প্রকল্প আছে সেগুলো হলো আচার্যি পাড়া, এখানে হাউস হোল্ড আছে 36টা, এবং এক্সিস্টিং যে সোর্স ওয়াটার যে সোর্স আছে, স্পট সোর্স, সেখানে অলরেডি ওখানে এখনো কাজ এখানে শুরু করতে হয়নি, কারণ সাইট হ্যান্ডেড ওভার টু দ্য ডিপার্টমেন্ট। বেনারি পাড়ায় 44টা হাউস হোল্ড আছে, সেখানে 27টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। ইনোভেটিভ টাইপ মিনি SWTP এক বনানী পাড়াতে সেখানে এক্সিস্ট করছে এবং সেখানেও অনগোয়িং DPW একাডেমিক প্রণীতে চলছে। বিজয়পাড়াতে যেখানে 37 হাউস হোল্ড আছে, সেখানেও অনগোয়িং একদম ইনোভেটিভ টাইপ, আর এটা হচ্ছে ইনোভেটিভ টাইপ মেনসন্ডি ওয়েল এক বিজয়পাড়া 2, সেখানেও কাজ চলছে। বুদ্ধিপাড়া 53 নম্বর হাউস হোল্ড, সেখানেও 9টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে, ইনোভেটিভ টাইপের সেখানেও ব্যবস্থা হয়েছে। চিত্তারাম পাড়াতে সেখানেও স্পট সোর্সের কাজ চলছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকদিন পর আজকে আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, বিগত দিন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS, SDO এবং বিডিও সাহেব সহ আমরা জয়েন্টলি ভিজিট করেছিলাম ওই পাড়াগুলো, যেটা আমি এখন যেখানে এখানে মেনশন যেটা আছে।
তবে ওই জায়গাতে আমরা যখন ভিজিট করতাম তখন আমি দেখছি ওইখানে লো ভোল্টেজ ফ্যাটকো যে কোম্পানির সাবরুম থেকে তাদের কানেকশন করা হয়, তাদের সাবডিভিশন সাবরুম কিন্তু বিধানসভা করে থাকাতে তাদের একটা অসুবিধা, যার কারণে তাদের অভিভাবকহীন হয়ে পড়েছে। আমি বারবার মেনশন করছিলাম ভিলেজ তিনটি ভিলেজ, যেমন মাগরুম ভিলেজ, আর আপনার বগাচিটল এবং লাভবান ভিলেজ। যাই হোক, আজকে মাগরুম ভিলেজটা মেনশন হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি আমি অনুরোধ রাখবো পাওয়ার মিনিস্টারকে, যাতে করে লো ভোল্টেজের কারণে তাদের যে বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা করার কথা সেটা কিন্তু প্রপারলি তারা পাচ্ছে না। যার কারণ আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, যাতে করে আমরা জয়েন্ট ভিজিট করে কি করলে পরে আমাদের সুবিধা হবে সেটা আমার একটা অনুরোধ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে মাননীয় মন্ত্রীকে বলা হয়। অলরেডি কালকে একটা প্রশ্ন আমি করেছি, তুমি সম্ভব কালকে না প্রশ্ন বুঝেন এটা উত্তর বলেছি। তারপরেও কিছু বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, খুব সম্ভব মনে করছে না 45টা বাড়ি বোঝা আছে সেখানে। ওরা পরিবার ভিন্ন হওয়ার কারণে এটা করেছে। আপনার এটা অতি সত্তর হাউজাতে শেষ হলে সন্ধ্যার সময় এমডিকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন। ঠিক আছে, মাননীয় সদস্যকে অনেকে বলা হয়। Speaker sir, my admittance draft question number 239. 239. Madam Speaker Mहोदय, admitted draft question number 239. এক নং প্রশ্ন, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যার সমাধানে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা আছে। 2 নম্বর, থাকলে কবে নাগাদ পদক্ষেপ নেওয়া বলে আশা করা যাবে? উত্তর, রাজ্যের সমস্ত প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ভারত সরকার দ্বারা ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড এর অর্থ সাহায্যে যে 4G স্যাচুরেশন প্রকল্প শুরু করা হয়েছে। প্রকল্পটি রাজ্য বিএসএনএল বাস্তবায়ন করবে বলে ঠিক হয়েছে এবং এখন পর্যন্ত তারা নতুন 4G মোবাইল টাওয়ারের জন্য 125টি সাইট এবং পূর্ববর্তী টাওয়ারগুলিকে 4G আপগ্রেডেশনের জন্য 8টি স্থান চিহ্নিত করেছে। রাজ্য সরকার এই প্রকল্পকে বাস্তবায়ন করতে 2000 বর্গফুট সরকারি বন দপ্তরের অধিকৃত জমি বিনামূল্যে প্রদান করে বিএসএনএলকে অগ্রাধিকার দিয়েছে যে উক্ত জমিতে 4G টাওয়ার নির্মাণের জন্য। বিএসএনএল দ্বারা জানানো হয়েছে যে ত্রিপুরার নতুন টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে সমস্ত টাওয়ার 4G স্যাচুরেশন প্রকল্পের আওতায় সেগুলি আগামী মার্চ 2024 ইংরেজি তারিখের মধ্যে সম্পূর্ণ করা হবে। যে সমস্ত গ্রামে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি সেই গ্রামগুলি চিহ্নিত করার জন্য অনুসন্ধান প্রক্রিয়াটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে টেলি যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত গ্রামে টেলি যোগাযোগ এবং ইন্টারনেট সেবা সরবরাহ করা হয়। Supplementary question. মাননীয় মন্ত্রী মহোদয় যে উত্তরটা দিয়েছেন বিশদভাবে বলেছেন, ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। অনেকগুলো তথ্য জানতে পেলাম ওনার থেকে, থ্যাংক ইউ। তবে কিছু কিছু জিনিস এটা বলতে হয়, ইন্টারনেট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। All of us sitting in this house
আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। উইদাউট ইন্টারনেট উই আর নাথিং। আমাদের কাছে খুব তথ্যই থাকে। It is no more something we want every day, but it is an absolute need in our day-to-day life. কেন আমি এটা বলছি? রুরাল এরিয়াতে হোক, আরবান এরিয়াতে হোক, ইয়াং পিপল they need internet connection. Even the whole of the state, সব মানুষের ইন্টারনেট কানেকশনের দরকার। কেন? Internet connectivity for banking, for online classes, and for some people, it is for their livelihood. Digital internet দিয়ে অনেকে বাড়িতে বসে 30,000, 50,000 টাকা রোজগার করছে। And internet is very important. একটা জিনিস শুনে আমি খুব খুশি হলাম। In India, there are 3 internet gateways. সমস্ত দেশের মধ্যে, তার মধ্যে ত্রিপুরা হচ্ছে ওয়ান অফ আমাদের রাজ্য ইন্টারনেট গেটওয়ের মধ্যে একটা। তবে আমি দেখেছি, বিশেষ করে এগুলো আপনারা ফেস করছেন। ধর্মনগর থেকে ইউ কাম টু আগরতলা, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনিও মাঝে মাঝে যাতায়াত করেন। বিশেষভাবে আমি দেখেছি লংতরাই পাহাড়, 18 অনেক জায়গায় এখন কথা বলতে বলতে হঠাৎ করে কানেকশনটা চলে যায়, ইন্টারনেট তো দূরের কথা। এবং এই যে ইন্টারনেটের প্রবলেমটা থাকাতে কি হয়, সামটাইমস অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুলিশকে যে ফোন করবো, ফায়ার সার্ভিসে ফোন করবো, এই ব্যবস্থাটা আই থট এই প্রশ্নটা এনে সরকারিভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি বা চিঠি লিখতে পারি। আমি চেষ্টা করেছি আমার বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি জায়গায় এত সমস্যা, আপনি জিওনেটের কথা বলুন, বিএসএনএল এর কথা বলুন, অলমোস্ট অল এভরি সার্ভিস প্রোভাইডার দে হ্যাভ প্রবলেম। এবং আমার মনে আছে আমি 22 নভেম্বর 2023 Mr. Rajesh Kumar Suni, Deputy Director General Tripura Union, Government of India পক্ষ থেকে ওনাকে চিঠি লিখে আমি জানালাম যে বিধানসভার মধ্যেও ইউ আস দি রিপোর্টার, অনেকেই লাইভ টেলিকাস্ট করতে পারছেন, ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে। একটা ব্যান্ডউইথে যখন 2000 লোক কাজ করবে, 4000 যখন কাজ করতে শুরু করবে, they cannot carry the live telecast. I am sure. আমি চিঠি লিখেছি, আবার উনি আমাকে চিঠি লিখে জানিয়েছেন, সম্মান দিয়ে লিখেছে যে আমরা ডিপিজি রুরাল নেলসা শিলংকে চিঠি দিয়ে বলেছি এই কাজগুলো যেন হয় এবং মোবাইল পরিষেবার ব্যবস্থা যেন আরো ভালো করা। I tried, but almost it is 2-3 months, nothing has changed. But the good news is, the way Honorable Minister has replied today, that এই কাজগুলো হাতে নেওয়া হবে, but it has to be time bound and time specific. তাই মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি জানতে চাই, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে সারা রাজ্যে মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো হয়, তার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। থ্যাংক ইউ। মাননীয় সদস্য কমিশন মহোদয় থেকে বলেছে, কথা বর্তমান সময়ে যেখানে ডিজিটাল ইন্ডিয়া এবং আমরা বলি আর রাজ্য সেভাবে আমাদের এই টোটালি ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কাজকর্ম আমাদের পেপারলেস গভর্নমেন্টের আমরা বিভিন্ন কাজ শুরু হয়েছে অলরেডি, যেখানে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমাদের মহকুমা এবং বিডিও অফিসগুলোকে কানেক্টিভ আনা হয়েছে। এটা শুধু নয়,
সেখানে আমরা জিপি এবং ভিসিগুলো আমরা এই ইন্টারনেটে আওতানোর জন্য কাজ করছি। হ্যাঁ, এবং এর মাধ্যমে আমি এটাও বলি, বিশেষ করে শহর এলাকা হয়েছে গ্রামীণ এলাকাগুলো, বিশেষ করে ভিতরে গ্রাম এবং কৃষি এলাকার মধ্যে এখানে টোটালি একটা এটা আমাদের যে এখানে 1003টা পিবিটিজি হ্যাবিটেশন ইনস্টিটিউট, এর মধ্যে অলরেডি 69 হ্যাবিটেশন আমরা এখানে আনা হয়েছে, টোটাল সবটা মিলিয়ে 69 কভার করা হয়েছে। এর মধ্যে অলরেডি 29 এবং মিলে প্লাস 36 এই 65 টোটাল সবকটার মধ্যে কাজ চলছে এই 4G সিচুয়েশনের। এর মধ্যে 4টি এখনো বাকি এর মধ্যে কাজের আওতার বাইরে আছে, আমি 4টি বলেছি। গোমতীতে কর্ম সঞ্চয় মন্ত্রণালয় প্রস্তুতে বলেছিলেন এই জায়গাটা এর বাইরে আছে। নর্থ ত্রিপুরা 10 যেখানে উজ্জ্বল গাছিরামপাড়া, আর এরপরে গোমতীতে কর্মকে বলেছি এটা আমরা যেখানে এডুকেশন গুণধর পাড়া, নর্থ ত্রিপুরা 10টা বলেছি। নর্থ ত্রিপুরা আরেকটা জম্মু হিলস কাঁঠালপাড়া, ঊনকোটিতে পেচারটল কুমাঞ্জা, এই 4টি অলরেডি যেখানে আছে সেগুলো আমরা এগুলো কাজের জন্য ইমিডিয়েট করার জন্য বিএসএনএল এবং বিভিন্ন আমরা এগুলো বারবার দেখা হচ্ছে। বিএসএনএল কাজটা নেওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিএসএনএলকে কাজটা দিয়েছে, তো দেওয়ার কারণে বিএসএনএল একটা দীর্ঘ সময় প্রথম দিকে কাজটা করেনি, বারবার আমাদের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় আমরা লেগে একটা মিটিং করেছি বিএসএনএল যাদের অফিসারদেরকে, তারপরে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু প্রিপারেশন আমাদের করতে কোথাও নেই, সেই কারণে সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এখানে প্রেশার করা হয়েছে, যার ফলে কাজগুলো খুব জোরে সোরে শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলেছি যে টোটাল এই যে পিবিটি যে হ্যাবিটেশনের মোতাবেক সেখানে 69 লোকেশনের মধ্যে অলরেডি বাকি 4টে বাদে সবকটার মধ্যে কাজ শুরু হয়েছে। আমরা খুব এবং এটা খুব প্রেশার আছে, কারণ এটা আমরা যেটা বলি সরকার যে টোটাল সেটা যদি ডিসি এবং জিপি কে কভার না করতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা আমাদের এটা মুখে বলা থাকে, বাট এটা খুব সহজে আপনাকে আমি আশ্বস্ত করতে পারি আমাদের তরফ থেকে এটা খুব সহজা যে কাজগুলো পেন্ডিং আছে সহজে করার জন্য। বিএসএনএল বোর্ডেরও আমি 3 বছর আগে মেম্বার ছিলাম। ত্রিপুরার এই পরিষেবাটাকে আরো স্মুথ করার জন্য একটা সাবমেরিন লাইন যেটা চেন্নাই থেকে সমুদ্র মধ্য দিয়ে ত্রিপুরাতে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করার কথা। আমার ঠিক বলতে পারছি না ক্লিয়ার না যে সেই সাবমেরিন যে লাইনটা সেই লাইনটার বেনিফিট আমরা পাচ্ছি কিনা, এটা এসেছে কিনা। যদি এটা এসে থাকে তাহলে আমাদের পরিষেবাটা আরো বেশি উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আই এম নট ক্লিয়ার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা জানতে চাই যে সাবমেরিন লাইনটা সেখানে প্রবেশ করেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দপ্তরের তরফ থেকে একটা সার্ভে করা দরকার। বেশ কিছু জায়গা আছে যেখানে একেবারেই নেটওয়ার্ক সেখানে মধ্যে পাওয়া যায়, তাহলে পরে সেই স্পটগুলো যদি আইডেন্টিফাই হয় তাহলে পরে সেই জায়গায় দপ্তর সেই জায়গাতে উদ্যোগটা গ্রহণ করতে পারলে পরে সেই জায়গার যে নেটওয়ার্ক পরিষেবাটা সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। এই দুটোই হচ্ছে আমার আলোচনা। সাপ্লিমেন্টারি অনারেবল স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি যেহেতু রিলেটেড টু দ্য কর্ম আমি খুবই আনন্দিত এবং আজকে আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আর অনারেবল মিনিস্টার। কিন্তু এখানে একটা আমি ওনাকে অ্যাড করার জন্য অনুরোধ জানাই। কর্ম বিধানসভার মধ্যে উনি যেটা মেনশন করছেন মনোদর পাড়া, ভেরি নাইস, কিন্তু আর 2টা বিষয় যদি মেনশন করা হয় তাহলে আমি খুবই উপকৃত হব বলে আমি মনে করব। আমাদের পবিত্র তীর্থস্থান ত্রিপুরা রাজ্যের মধ্যে যে যেটা আমরা সবাই জানি তীর্থমুখ, যেটা আগামী দিনে 14-15 তারিখে পৌষ সংক্রান্তি মেলার কেন্দ্রে যেটা তীর্থমুখ এবং মন্দির ঘাট যেটা হচ্ছে আপনার রাইমা শর্মার মধ্যে যেটা হয়
তো ওই দুইটা পিসি যদি কাইন্ডলি যদি অ্যাড করেন এই যে ইন্টারনেট বা নেটওয়ার্কের জন্য, আপনার প্লিজ একটু যদি নোট ডাউন করেন। গল্প বিধানসভার মধ্যে তিনটি আমি উল্লেখ করেছিলাম, কিন্তু একটা তো হয়ে গেছে গ্রন্থপাড়া, কিন্তু তীর্থমুখ এবং মন্দির ঘাট যেটা নিউ গমটি এবং মুখশরী যেটা বলা হয়, সেই বিষয়টা একটু অ্যাড করলে পরে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ স্যার। আমার একটা সূত্র, স্যার আমার একটা সূত্র, স্যার ছোট স্যার আগরতলা আমি 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 একটা সাপ্লিমেন্টারি চার্জ দেবেন প্লিজ প্লিজ। আমি যেটা কোশ্চেন আগে বলি, বলুন। আমি মোটামুটি ভাবে মাননীয় এলজি মহোদয় কোশ্চেন পরিবর্তন বলেছি যে আপনারা যেরকম এটা চাইছেন, আমাদের সরকারও এটা নিয়ে অতি সত্বর কিভাবে পৌঁছাতে পারে এটার জন্য সর্বময় ব্যবস্থা করেছি, এবং এটার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই সমস্ত প্রোডাকশন এনওসি আমরা দিয়েছি, এবং তার জন্য তাদের যতটা অগ্রগতি আমি বলেছি 69 এর মধ্যে, আর 65 অলরেডি যেগুলো ইয়েও শুরু হয়েছে, 4টে কথা বলেছি, এগুলো কাজ হচ্ছে, এগুলোর জন্য এগুলো বাকি ব্যবস্থার কথা হচ্ছে। এবং আমরা আট পজিশনে আছি ইন্ডিয়াতে, আমাদের এখানে বিভিন্ন স্ট্রংগেস্ট কাজ পজিশনে আছি। ওকে, এখন দীপঙ্কর বলতে যে ভাবুন, এটা শুধু নয়, আমাদের বলাটার মধ্যে এটা মনে করুন কোনো অবস্থাতে কোথাও আমরা এটাতে এটা মানে খুব জোরদার ভাবে আমরা এখন দেখছি, এবং এর জন্য আমি একটা অনুরোধ করবো বিভিন্নভাবে, বিশেষ করে আমি আমাদের এখানকার মানে আমাদের বিধায়ক মহোদয় বিভিন্ন জায়গাতে যেটা কাজ করছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেটা অবশ্যই অধিকার এবং এডিসির কাজের জন্য আপনাদের কাছে একটা সাহায্য আমরা কামনা করি, যেরকম এটা প্রতিশত করার জন্য কোথাও কোথাও এদের কাজে কোথাও একটু বাধাপ্রাপ্তি হচ্ছে, যেগুলো আমাদের সাথে মাঝে মধ্যে বলে। তো এই ক্ষেত্রে আপনারা একটু, যেহেতু এটা সবার কাজ, রাজ্যের কাজ, সেহেতু আমরা আশা করবো যে ব্যাপারে যদি কোথাও নোটিশ আপনাদের কাছে আছে বা আমাদের কাছে যদি নোটিশ আছে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনারা এটা নিয়ে যাতে কোথাও বাধা না, কারণ একটু বাধা পেলে কাজটা করতে দেরি হবে। সুতরাং এটা আপনাদের প্রয়োজন, আপনাদের স্বার্থে সেটা হবে। সঞ্জয় বলেছেন এগুলো কোনো জায়গায় বাদ দেওয়ার কথা না, সবটা কাভার করে তুলে দিতে হবে। মাননীয় সদস্য না, একটা কোশ্চেন ছিল 1 মিনিটের সুরেন্দ্রবাবু, জাস্ট 1 মিনিট আমাদের হাতে আছে। একটা কোশ্চেন করবেন প্লিজ, বলুন। 1 মিনিট সময় তাড়াতাড়ি। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন যেটা ছিল যে আমাদের ত্রিপুরা 1,25,000 136 শর্ট কোয়েশ্চেন নাম্বার 136 যে আবার মন্ত্রী মহোদয় বলুন। আর মিনিট খালি দেবো, সাপ্লিমেন্টারি হবে না কিন্তু সুরেন্দ্রবাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, Appendix start question number 136. Does the state government plan to fix a minimum support price of rubber like government of Kerala? Answer: there is no plan of Tripura government to fix the minimum support price (MSP) of rubber like government of Kerala. ওকে, প্রশ্নোত্তর পর্ব শেষ। মাননীয় যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সব তারকা চিহ্নবিহীন প্রশ্নপত্র উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে মাননীয় মন্ত্রীদের আগে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ প্লিজ, অভিযোগ এটার পরে কি বলবো? অভিযোগ করে মানে এই কোশ্চেন দিলেন না, অন্য আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমি অভিযোগ ত্রিপুরা বিধানসভার সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে চিঠি জানান। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য কেশব মজুমদার আজ 11 জানুয়ারি 2024 ঠিক ভোর 5টা নাগাদ আগরতলা শহরে রামনগরে একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 87 বছর 3 মাস। মৃত্যুকালে ওনার পুত্র, কন্যা সহ আত্মীয় পরিজন এবং বহু গুণভুক্তকে রেখে গিয়েছেন। কেশব মজুমদার ত্রিপুরার গোমতী জেলার রাধাকিশোরপুরে 26শে সেপ্টেম্বর 1936 জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ চলছিলেন।
ছোটবেলা থেকে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবাস থেকে তিনি বামপন্থী ভাবধারা বিশ্বাসী ছিলেন। উদয়পুরের রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। 1978 সালের বিধানসভা নির্বাচনে 34 কাকরাবন নির্বাচনী কেন্দ্র থেকে তিনি প্রথম রাজ্য বিধানসভায় সিপিআই পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসেন। এরপরে তিনি পর্যায়ক্রমে মোট 7 বার বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। প্রয়াত কেশব মজুমদার রাজ্য সরকারের পরিষদীয় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তর সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। 2008 সালে তিনি ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই সভা ত্রিপুরা বিধানসভার সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে ওনার পুত্র কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করছে। এখন আমি এই সভায় উপস্থিত সকলকে প্রয়াত কেশব মজুমদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ওনার আত্মার চির শান্তি কামনা করে 2 মিনিটের জন্য নিরাপত্তা পালন করার আমি অনুরোধ রাখছি। নিরাপত্তা শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃশ্যে আকর্ষণ করেছি। খুব বাজে জিনিস চলছে। ওয়াই বলেন যে 2 গোষ্ঠীর সংঘর্ষ, আহত একাধিক, উত্তেজনা প্রলুব্ধ। ঘটনাটি কি হয়েছে বলি, গত শনিবার দিন তাদের একটা ইন্টারনাল পরীক্ষা চলছিল এবং সিট দখল নিয়ে প্রীতম দেববর্মা নামের একটা ছেলে জানালার কাছাকাছি তার সিট এবং ওই সিটটাকে দখল করার জন্য আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না। আমি কে কি সংগঠনে একটা বলবো, প্রীতম দেববর্মাকে ওই সিটটা নিয়ে এত বেদরক মেরেছে, তারা মাথা ফেটে গেছে। যখন পুলিশের কাছে যায়, তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেন করতে যায় যে ছেলেগুলো মেরেছে, তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করার জন্য। এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেলে যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যে এফআইআর হয়ে গেছে। কে বা কারা এই ঘটনায় জড়িত, কোন ছাত্রছাত্রীরা, তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে। পুলিশ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে,
কারণেই আই থিঙ্ক ইয়ার ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড। সুস্থ ত্রিপুরা, শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি, কলেজে যদি এই ধরনের ঘটনা হয়, এইখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার। এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে, খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে, খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে, কেন হবে? আই থিঙ্ক ইউর ইন্টারভেনশন ক্যান সলভ দিস প্রবলেম। এটা গেল এক। নাম্বার 2, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়া মারা গেছেন কুমারঘাটে। এটা তদন্ত হওয়ার কথা ছিল, তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন, এটাও ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে ডাক্তাররা বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এবিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনকে নিয়ে জাস্ট 2 লাইন বলতে হবে, নট নো ডিবেট। এটা কবে নাগাদ হতে পারে, এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি, প্রফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি। এখানে বাক বিতর্কের কোনো ব্যাপার নেই, এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে। বাস দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমি যখন জাস্ট বাইরে গেছিলাম তখন কুমারঘাট থেকে কিছু লোক ফোন করলেন, ওখানে বোধহয় এসডিএম অফিসের সামনে একটা ছোট বিক্ষোভ চলছে এবং আমরা বাড়ির রাস্তার উপর কোনো পার্টির নাম জনসাধারণ, ওখানে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস এরিয়া চিঠি করেছিলেন বোধহয় হাইকোর্টের তরফ থেকে এসডিএম অফিসের সংলগ্ন এলাকা। কিন্তু এটাকে পরবর্তী সময় দিয়ে ফটিকরা বিধানসভা কেন্দ্রে কুমারঘাট থেকে 3-3.5 কিলোমিটার দূরে একটা জায়গায় চিহ্নিত করেছে। হাইকোর্টের জাস্টিসরা চিফ জাস্টিস সহ ওখানে একটা জায়গায় এসডিএম অফিস সংগ্রহে এলাকা চিহ্নিত করেছে। কারণ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে একদম কাঞ্চনপুর, মাছমারা, খেদাছড়া এই সমস্ত এলাকা থেকে আসতে গেলে পেঁচাত্তর এসে আবার নতুন ভাবে আবার একটা গাড়ি করে আবার কুমারঘাটে আসতে হবে। আর ফটিকটাই হলে 3বার গাড়ি মারতে হবে। There is a chaos that is prevailing over there, and Rasta Roko might take place at a point of time. SDM office হাজারের উপর লোক এখানে সমাবেশ হয়ে আছেন এখন। তো আমার মনে হয় এটাকে কেন্দ্র করে লোকের সুবিধার্থে আমার মনে হয় এই এসডিজেএম ডিভিশন রেজিস্ট্রি অফিসটা যদি ওই কুমারঘাট এসডিএম এর সংলগ্ন এলাকায় আমাদের সব হাইওয়ের উপর, আই থিঙ্ক দ্যাট ইজ মাচ বেটার ফর দ্য আর্ম জনতা। কারণ মুখ্যমন্ত্রী ব্যাপারটা একটু অনুসন্ধান করে হাইকোর্টের জাস্টিস ওই জায়গাটাই চিহ্নিত করেছে, কিন্তু ডিএম একটা অর্ডার বের করেছে যে না ওখানে না, ফটিকরা এলাকায় ওই আপনার কুমারঘাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কৈলাসহর রাস্তার উপরে। হ্যাঁ, তো এটা ব্যাকওয়ার্ড এরিয়া, জনগণের সুবিধার্থে ওই জায়গাটা জন্য চিহ্নিত করা যেটা হয়েছিল হাইকোর্টের চিফ জাস্টিস দ্বারা, বর্ণনা জাস্টিস দ্বারা, সেটাই যেন বজায় থাকে। আম জনতা যে ডিমান্ডটা যেন মুখ্যমন্ত্রী এটা রাজ্য হবে। ঠিক আছে। যে বিষয়টা মাননীয় স্পিকার মহোদয়, আমাদের মাননীয় 1 নম্বর যে প্রশ্নটা রেখেছেন যে খোয়াই কলেজের মধ্যে একটা ঘটনা, সেটা আমি মাত্র শুনলাম। বিষয়টা ইমিডিয়েটলি আমি নির্দেশ দেবো, এই রোগটা হওয়া উচিত নয়। এগুলো তো আমরা আগে দেখতাম, 2017 আগে আমি এইসব দেখতাম। যদি এই কালচার এখনো প্রিভেল করে তাহলে এটা কোনো অবস্থায় কাম্য না, সেটা আমরা হতে দেবো না। দৃঢ়তার সাথে বলছি, আমাদের
যে কথাটা বলেছে, এই বিষয়টা নিয়ে এটা অনেক আমার কাছে আছে, আমার প্রচুর আছে বিষয়টা নিয়ে একটা সমস্যা আছে। আপনি জানেন এটা এখানে বলার প্রয়োজন নেই, আমি বলবো না, কিন্তু এই সমস্যার সঙ্গে আমি জানি আপনি যেটা আমাকে বলেছেন নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। ওইখানে হবে একটু আরেক জায়গায় হবে, সেটা আমরা দেখবো, বসে কিন্তু করবো না, নিশ্চয়ই করবো এটা। এবং অনেক সময় এই কেবল ডিসিশন করতে হবে অনেক জায়গায়, কাউকে প্লিজ করার বিষয় না। অনেক সময় অনেকের জনস্বার্থে কিন্তু অনেক সময় ডিসিশনটা নিতে হবে, আমি জানি বিষয়। দ্বিতীয় নম্বর, কুমারঘাট রথযাত্রার প্রসঙ্গে আপনি যেটা বললেন মাননীয় সাহেব, দেখুন যখন এইগুলো তো আমাদেরও একটা সমস্যা হয়, যখন একটা বলি যে একটা কমিটি করেছি, আমি জানি যে ধরবে, সবাই ধরবে যে কমিটির রিপোর্ট কি, তারপরেও আমি বিষয়টা কি কুমারঘাট যাত্রা প্রসঙ্গে আমরা সবাই জানি, আমি ইমিডিয়েটলি ওই দিনই রাত্রে গেছি, ট্রেনিং করে গেছি, সবাই জানে এবং যা যা করার আমরা করেছি। তো কুমারঘাট রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছিল, আমাদের সরকার এক উচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছিল, আমরা সবাই জানি, রেভিনিউ ডিপার্টমেন্টের মারফত তদন্ত করানো হবে আমরা, কিন্তু তদন্ত রিপোর্টটি মূল্যায়ন করে দেখা যায় যে তাতে আরো বিচার বিশ্লেষণের অনেক সুযোগ রয়েছে। একটা এসেছিল আমাকে, কিন্তু আই এম নট স্যাটিসফাইড, এটার মধ্যে অনেকগুলো আমার কাছে বলে কিন্তু পরন্ত আছে। আমি বললাম যে আবার এটাকে আবার পুরো অতএব দপ্তরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুনরায় তদন্ত করার নির্দেশ আমি দিয়েছি। নিশ্চয়ই আমি দেবো, রিপোর্ট আপনাদের দেবো আমাকে, যাতে করে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য ইতিমধ্যে সরকার রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে, মানে একটা কপি আমার কাছে আছে, যদি আপনি চান এটা আমি দিতে পারবো। কিন্তু নিশ্চয়ই আমি এটা কি হয়েছিল এক্স্যাক্টলি দেয় অনেক সময় আমি নিজেই স্যাটিসফাইড না, আপনাদের কি দেবো এই কপিও আমার কাছে আছে। আমি চাই যে এটা তাড়াতাড়ি ভয় মাত্রাতে যেই হয় সে হয়, আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপোর্টটা যদি আমার কাছে আসে নিশ্চয়ই আমি মাননীয় স্পিকার স্যার, বিষয় ছিল মাননীয় স্পিকার স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয় আরেকটা ব্যাপার ওনার ভিতরে বলে, এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনটা রাফলি কবে নাগাদ হতে পারে, ডোন্ট টেল মি ডেটস। মাননীয় স্পিকার মহোদয়, এটা রাফলি বললে মুশকিল হবে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, পুরো ডিটেলস লাইন বাই লাইন আমি পড়বো আর আপনারা বুঝবার চেষ্টা করুন প্লিজ। না সেটা আমি বলছি, এখানে পুরো লেখা আছে, আমি বলছি আমি এই সমস্ত মাননীয় সদস্যদের বলবো বিষয়টা একটু আপনারা শুনবেন এবং লাইন বাই লাইন আমি রিড আউট করবো, বুঝবার চেষ্টা করবো, লতার কিছু না, সবই বুঝতে পারবেন কেন আমি টেকটা দিতে পারবো, কবে হবে আমি দিতে পারবো। সাবজুডিস কিন্তু না, সাবজুডিস আমি পাবো কি তাহলে? I know. কোর্ট তো সেরকম কোন এর উপরে কে বলেন না করা যাবে না বা যাবে, ঠিক আছে, কোর্টে চলছে কেসটা, কোর্টে কিন্তু হাইকোর্টে এই কেসটা চলছে। আমি জানি না এটা করা যায় না, আই ডোন্ট আই জাস্ট আস্কিং যে স্টেট গভর্নমেন্ট চাইতে কেস উইথড্র করে, স্টেট গভর্নমেন্ট যদি কিছু চায় দ্যাট কেস ক্যান বি উইথড্রন অলসো, এটা করবেন। let us do the election, but কবে নাগাদ ড্রাফট একটা বিরাট একটা লিভিং নো প্রবলেম, পুরো ডিটেইলস আছে এত সুন্দরভাবে আমি যদি এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু লয়ার, ওয়ান্স জনগণ ভালো জানবে, যদি কোনো মামলা থেকে থাকে awaiting a verdict, there is a substitute matter, and in a substitute matter, I would suggest not to disclose anything which might contradict. It should not be discussed. This is as per the rule, conduct of business. এটা মুখ্যমন্ত্রীর সহায়তা করি। আলাদা
স্পিকার মহোদয়, এডিসি যাতে ইলেকশন হয়, কেসটা হলো স্বীকার, ইলেকশন না হওয়ার জন্য না। কাজে এবং কোর্ট এখন অব্দি ইন্টারিম এরকম কোনো ধরনের বাড়ি দেয়। তো এই কারণে একটা কনস্টিটিউশনাল একটা বডি তার ইলেকশন বছর বা বছর হবে না। আমরা এদিকে বলছি জনজাতি গৌরব আর জনজাতিদের কি অধিকার, এটাকে স্তব্ধ করে দেওয়া, এটা তো হয় না স্যার। আমি আসলে বলছি এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিয়ে ইভিএম এবং সেখানে থেকে কি একটা ইভিএম নিউজ দিয়ে নানা ধরনের কেস হচ্ছে, তার জন্য কি লোকসভা নির্বাচন আটকে থাকবে? না না, একই তো ব্যস্ত আরেকটা একটাই, ওয়ান নেশন ওয়ান ল। এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এখানে হবে না কেন? আমি এদিকে বলছি জনজাতি গৌরব আর জনজাতিদের সমস্ত অধিকার আমি স্তব্ধ করে দিচ্ছি ভোটের তোলায়। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক বিজেন্দ্রবাবুজি প্রশ্ন, এর জন্য তো কোর্টে আছে, কেন করতে পারবো না? এর জন্য তো কোর্টে গেছি, কোর্ট থেকে তো এখন বাড়ি দিচ্ছে না যে আপনি করতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা তো একটা আমি সাবডিভিশনারে বললাম। ধরুন হাউসকে অ্যাপ্লাই করার জন্য বলছি, ধরুন আফটার 6 months স্টেট ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিচ্ছে ইলেকশন, কোর্টের মামলা টামলা নেই, সব উল্টো করেছে। আফটার 6 months ইলেকশনটা কি হবে? ভিলেজ কমিটি সিঙ্গেল টাইম। আর ওয়ান্স ওই কালকে যেটা বললাম 126th amendment if we pass the part from the House of Parliament, then in the ADC area it will not be single time, it will be 3 tier chances, which will be doctor. Obviously the money flow will be much more once the 3 tier chance come into existence in the village committee area in the ADC area. So obviously that's right. Let the 326th amendment bill be passed in the floor of the House. Then the indigenous people will avail political right. Our unpolitical হবে। এখন কি? এখন সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। তো এই লসটা কার হবে? That is why my suggestion would be to ensure that we have to pressurize the central government for the passage of 126th amendment bill in the floor of the House of Parliament. And এখন কি হবে? after 6 months election declare করলো single tier village committee for another next 5 months or 5 years. So that is I think not being এটা কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কিছু গেইনের জন্য, পলিটিক্যাল পার্টিতে কিছু গেইনের জন্য we are depriving the rights of indigenous people, and I stand always for the rights of indigenous people. There is more empowerment and more funding to take place in the ADC. That is our party. স্পিকার স্যার, মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা লাইন শুধু বলতে চাই। অলরেডি এখানে একটা কথা আছে যে আদালত অবমাননার অপর একটি মামলা মাননীয় উচ্চ আদালতে করা হয়েছে এবং সেখানে কি বলছে, যার পরবর্তী শুনানি আগামী 17 জানুয়ারি 2024 নির্ধারিত। যদি না আমাদের যদি আদালত অবমাননা করছি আমরা, তাহলে এটার জন্য কোর্টে গেছে 17 তারিখ আবার একটা শুনানি হবে। আমরা কি করে এখন বসে এই কথা বলবো? ঠিক আছে, আপনি তো রাইটে করে মাননীয় স্পিকার স্যার, আমি আর কি করে গিয়েছিলাম স্মার্ট সিটিতে 1 কোটি টাকা ট্রাফিক সিগন্যাল ক্যামেরা বিকল হয়ে আছে। আমি স্যার একটা বিষয় আর কি আজকে দুটো পয়েন্ট বলবো। আজকে অ্যাসেম্বলিতে আসার পথে কৈলাসহর থেকে রাস্তা অবরোধ করছে ত্রিপুরা মাথা প্রচুর বিক্ষুব্ধ হয়ে। যে বিষয়টা জানতে চাইলাম, ওরা বলছে কলেজে মারপিট করেছে এবং পরীক্ষা দিতে দেয়নি। একটু জানো না, আমি কথা বলে এসেছি, তো আমি বাইকে অন্যদিকে টেলিএমআর দিয়ে আসছি। বিষয়টা কি জানেন, কোনো কলেজে পার্মানেন্ট কোনো প্রিন্সিপাল নেই, ইনচার্জের কোনো দায়িত্ব নেই না। রুলিং পার্টির কিছু ছাত্র উচ্ছৃঙ্খলতা করছে, সেখানে
সেখানে প্রিন্সিপাল যারা ইনচার্জ আছে কোনো দায়িত্ব নিচ্ছে না। সেই জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে যে ইমিডিয়েটলি প্রিন্সিপাল নিয়োগ করা দরকার। আর 2 নম্বর, ওই যে একটা জুডিশিয়াল কোর্ট বসানোর বিষয়টি অ্যাকচুয়ালি স্বাভাবিক যে কুমারঘাটই বেস্ট, কারণ এটা তো কুমারঘাটকে ভিত্তি করে তো এই অঞ্চলটা আমার এই অঞ্চল মুখ্যমন্ত্রী পেয়ে দিয়েছেন। বলুন সেটা ছিল আমি 1 মিনিটের মধ্যে স্মার্ট সিটিতে কোটি কোটি টাকার ট্রাফিক সিগন্যাল ক্যামেরা দিতে হয়ে আছে। এখন স্মার্ট সিটিতে যদি এই অবস্থা হয়, শুধু এখানে না, যেমন আমার বিলোনিয়া শহরের ভেতরে বিদ্যাপীঠ কর্নারে একটা ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এটা কোনোদিন চালুই হলো না, অথচ 1 বছরের উপর সেখানে মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কোটি কোটি টাকা ইনভলভ হয়ে আছে। ওকে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। ওকে ওকে ক্লিয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ক্লিয়ার, ওটা রায়ের ব্যাপারে অলরেডি আপনি বলে দিয়েছেন ডিসিশন। সুতরাং যেটা বলেছেন এটা অলরেডি আপনি দেখবেন পয়েন্ট ব্যাপারটা। নাও উইল প্রসিড ফর অ্যানাদার উইকনেস রেফারেন্স ভিডিও। স্যার কালকে আমি বলেছিলাম স্যার, আমি কালকে বললাম আজকে দেওয়ার জন্য। একটা আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তথ্য ফেরার অর্থের ব্যাপারটা তিনি দেখবেন, যা রিপোর্ট পেয়েছেন তিনি সন্তুষ্ট না, ঠিক আছে, উই আর শিওর। আরেকটা বলেছিলাম গত সেশনেই এটা মাননীয় তুলেছিলেন, নটিক ছড়া একটা চা বাগান যার উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, তার যে বেনামি লোকের নামে টাকা স্যাংশন হয়েছে এবং একজন ক্ষমতাশালীর রিকমেন্ডেশনে কিছু টাকা পেমেন্ট হয়ে গেছে, তারপরে যখন চোখে পড়লো তখন এটা স্টপ করা হয়েছে। সেই এটিএম যিনি করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দিস ইজ সিরিয়াস, এটা তদন্ত হবে। এটা কিন্তু আলোচনা হয়েছে না হয় না না এটা নিয়ে অনেকটা আলোচনা হয়েছে না না হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি তদন্ত দিয়েছি, এটা যদি ইয়ে হয় কি হয়েছে, হুইচ দ্যাট পাওয়ারফুল। এই মুহূর্তে রিলেশনশিপ চলে চলে লাস্ট লাইনে তিনি বলবেন সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে, 2টি মামলা, একটি জমি অধিগ্রহণ এবং অন্যটি সরকারি অর্থের অপব্যবহারের জন্য নিবন্ধীকৃত করা হয়, রেজিস্ট্রেশন করা হয়। প্রথম মামলার জন্য ক্রাইম ব্রাঞ্চ কর্তৃক প্রসিকিউশন মঞ্জুর করা হয়েছে এবং শীঘ্রই চার্জশিট জমা দেওয়া হবে। আর দ্বিতীয় মামলার ক্ষেত্রে তদন্ত চলছে। তাছাড়াও শ্রী সৌমিত্র চাকমা তৎকালীন এমএম এবং কালেক্টর ঊনকোটি জেলার বিরুদ্ধে একটি জিপি শুরু হয়েছে এবং বর্তমানে এটি তদন্তকারী কর্তৃপক্ষের আদালতে বিচারাধীন এবং বর্তমানে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। ওকে, আমি উত্তর একটু পরিষ্কার করতে হবে তো। সৌমিত্র চাকমা যে ক্ষমতাবান লোকের রেকমেন্ডেশনে এই টাকা রিলিজ করে, তো সেই ক্ষমতাবানের বিরুদ্ধে কি হলো? সেই ভগবানের নামে কি হলো? সেই ভগবান তো ভগবানই হয়ে গেছে, চার্জশিট হয়েছে তো বললো না। আচ্ছা ঠিক আছে, রেফারেন্স ভিডিও এখন স্যার শেষের কি আমাকে বাঁচান। একটা এসটিজিটি ব্যাকআপটা 100-150 এখন মানে মেসেজ আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কিনা যে এসটিজিটির যে পরীক্ষাটা হয়ে গেছে এর রেজাল্টটা বের করে এদেরকে ওই পুরস্কারের গতকাল যেটা কালকে বললাম এই অফারটা হবে ছাড়া বাস দ্যাটস ইট। দেখুন এটা অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু আছে। এসটিজিটি আমাদের প্রাক্তন এসটিজিটি আমি তো কথা বলি, এটাও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। সেটা থেকে যদি আসে আমরা এর জন্য দেওয়া যাচ্ছে না। কেন দেবো না? কেন আপনি যাবো আপনি তো দেখতে গেলেন আমাকে পাঠানো দেখেছেন তো। এবার এখন আমি বলছি পুরো ডিটেলস আরো খবর নিয়ে পুরো ডিটেলস আপনি আচ্ছা আমি বলছি এখন রেফারেন্স আর কলিং রতন বাবু প্লিজ সবাই
বলছি ইনক্লুডিং জিতেন বাবু সহ গোপাল বাবু সহ না রেফারেন্স এবং কলিং নিয়ে আছে মোট 13টা কি করবেন বলুন কে বলছে কালকে রাতে 9:30 শেষ একটা একটা করে দিন, অর্থাৎ তিনি লিস্ট করেছেন তারপর একটা সুযোগ দিন, স্টেটমেন্টটা হোক, তারপর একটা করে যিনি করেছেন একটা কি হোক, একটা করে পয়েন্ট অফ ক্লিয়ার হ্যাঁ এটা তো লাগবো লাগবো না দেখুন আমি বলছি আমার কোনো অসুবিধা নাই কালকে রাতে 9:30 আজকে 11টা ঠিক আছে এখন কি করবো লেখ করে দিন আপনার কাছে লেখ করে দিয়ে বেঁচেছেন তো হ্যাঁ এখন কি করবো বলুন 13টা এরপরে একটা জিনিস একটা আপনার চিতন বাবু এবং অবশ্যই ওইদিকে কমিউনিকেশন আছে কোশ্চেনগুলোর মধ্যে দেখলে বুঝবেন অভাব রাখেন নেশার দ্রব্য এরকম অনেকগুলি আছে যেগুলি প্রাইভেট কোম্পানি অ্যালাউ করছে যদি অ্যালাউ করতে ওনার একটা সময় চ্যালেঞ্জ করবে না করে ফেলেছে যেহেতু ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার এটা কি দরকার আছে লেখা কিন্তু পেয়ে যাচ্ছে তথ্য তো দরকার তাহলে কিন্তু মিনিমাম পড়তে কিন্তু লাগবে আমাদের টোটাল 15 মিনিট একটা লেগে যাবে লে different issue all of the details লে অপোজিশন এটা লেখা আছে যদি কোনটা দিয়ে বলছে আমরা only one leader now সুদীপ বাবু কি বলছেন সুদীপ আপনার কথা লে আরে লে সুদীপ বাবু বল আরে ঠিক আছে সবাই লে আরে অপোজিশন এটা লে বলছে এটা আছে তো এই জিনিসগুলি আছে প্রাইভেট মেম্বারস আছে অনেক আছে প্রাইভেট মেম্বারস আমি ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার আমি দেখেছি এগুলি একটা করে পয়েন্ট করতে আরে তাহলে অনেক সময় লাগবে তো উঠে বলে আরো কি করবে সবাই আমরা গোপাল বাবু আমাদের জন্য কি বলবো লে আমাদের পক্ষ থেকে অন্তত আমাদের পক্ষ থেকে Yes. কোনো প্রবলেম ঠিক আছে স্যার জিতেন বাবু কি ইম্পর্টেন্ট ওকে আপনি বলুন আরে সবাই রাজি হচ্ছে গোপাল বাবু পুরো ঠিক আছে আরে আপনাদের টিম লিডার সুদীপ বাবু বলছে লেট করতে সুদীপ বাবু কখন বলুন স্যার আমাদের কংগ্রেসের লিডার সুদীপ বাবু স্যার স্যার আমার যেটা একটা ভরপুর এটা ঠিক আছে আপনারটা তো শুধুমাত্র রেভিনিউর ব্যাপার তো আপনার যেমন এখন লেকচার যেটা এটা সিএম সাহেবের কাছে তো অটোমেটিক আপনাদের সাথে মিলিয়ে ডিসকাশন গোপাল বাবু আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলি রতন বাবু এসএমএ রিলেটেড প্রাক্য সুদীপ বাবু জিতেন বাবু প্রাক্য আপনিও প্রাক্য মানুষ আপনি আমি কোনো সময় দেখি জিতেন বাবুর কথা কয় বলি ইট কাপ পাথর মতো সব ভেঙে পড়বে অ্যাসেম্বলি ভেঙে যাবে কিছুক্ষণ পরে দেখি তারা সেই আপনার সঙ্গে দেখি সুদীপ বাবুর সঙ্গে দেখি ঠিক আছে কিনা আপনার তো মেনে গেছেন ওকে দ্যাটস অল ঠিক আছে কিনা ওকে discussion on a matter of urgent public importance for short duration সবার পরবর্তী কার্যসূচি হলো ওই যে আনসার প্রশ্ন যেটা এটা দিয়া আমরা প্রাইভেট এটা শেষ করে স্যার এটা শেষ করে আপনি একজন করে দিন তাহলে হবে কি প্রাইভেট নাম্বারটা শুরু হবে সুন্দরভাবে আই থিংক ইট ইজ বেটার তো
অ্যাসেম্বলিতে বেশি কলিং অ্যাটেনশন আনি না, তো ইম্পর্টেন্ট একটা ম্যাটার নিয়ে আনছিলাম, এটা যদি লে করেন তাহলে আমার কি হবে? উত্তরটা পেয়ে যাবেন। লে করলে আমার কয়েকটা প্রবলেমেশন আছে। এখন বলো এই যে ত্রিপুরার চা শিল্প, আপনি বলেন তো, ঠিক আছে বললো, বিনয় বললো, আমি কেন বলবো না? আমি বিষয়টা কি জানেন, 2018 সাল থেকে ওই যে পিএফ এর জন্য কোন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নেই 7 থেকে 8 বছর। পিএফ আমি নিজেই কমিশনারের কথা বলেছি এবং আপনার ত্রিপুরা সরকারের যে লেবার ডিপার্টমেন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, উনি কোনো রিপ্রেজেন্ট পাঠাচ্ছে না সেই ইয়েতে কি বলে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে, যার ফলে কিছু বোঝা যাচ্ছে না এবং ত্রিপুরার চা বাগান আজকে ধ্বংসের পথে এবং 25,000 উপরে শ্রমিক রয়েছে এবং তারা এখন প্রভিডেন্ট ফান্ডে টাকা পায় না, সেখানে কোনো রিপ্রেজেন্ট নেই, না সিটু, না এনটিসি, না রুলিং পার্টি। এবং আমি মিনিস্টার রতন বাবুর সঙ্গে আমি দেখা করেছিলাম, উনি কোন অফিসারকে ফোনও করেছেন যে ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টগুলো পাঠানো, এখনো পাঠানো হচ্ছে। সুতরাং চা বাগান খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরার একটা শিল্প এবং এটা আজকে ধ্বংসের পথে, কোনো ইরিগেশন নেই। এবং আপনারা জানেন যে চা বাগানের ফ্যাক্টরি চলতে গেলে কয়লা দরকার, কয়লার কোনো ডিপু নেই ত্রিপুরাতে। যদি গভর্নমেন্ট থেকে করা হতো তাহলে ওরা পয়সা দিয়ে প্রয়োগ করতো। যখন আসামের রোড যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে, ওই নর্স নামলো এই করলো, তো ত্রিপুরার চা বাগানে চলবে না, এবং যেখানে হাজার হাজার শ্রমিক এখানে যুক্ত রয়েছে এবং এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা থাকা বিশেষ প্রয়োজন। এবং আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে চা বাগানগুলা এটা তো মালিকে চালাতে পারে, কিন্তু একটা সম্পদ, কারণ চা বাগান নষ্ট হয়ে গেলে এই হাজার হাজার শ্রমিকরা যাবে কোথায়? আমরা দেখেছি খবর নিয়ে, কারণ আমিও ট্রেড ইউনিয়ন করি, আইএনটিসি চা মজদুর ইউনিয়নে আমি প্রেসিডেন্ট। কোভিডের সময় চা বাগানের মালিকগুলা লোন নিয়েছে, কিন্তু 2 বছর তো কোনো কাজ করতে পারেনি, এখন বেশিরভাগ লোনের জন্য জর্জরিত হয়ে গেছে। এক্ষেত্রে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে এটা সলিউশন করা যায়। এবং প্রাকৃতিক পরিবেশ সবসময় ঠিক থাকে না, প্রকৃতির উপরে নির্ভর করে চা বাগানগুলো চলছে, কোনো ইরিগেশনের ব্যবস্থা নেই, সেখানে ইরিগেশনের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করানো উচিত। এবং এখানে চা বাগানগুলা সারের প্রয়োজন থাকে, কোনো বাগান সার পাচ্ছে না এবং আমরা পত্রিকায় দেখি ত্রিপুরার সার মিজোরাম, আসামে ব্ল্যাক হচ্ছে, বাংলাদেশও যা। এই ক্ষেত্রে সরকারের করা একটা ব্যবস্থা করা, বিশেষ করে কয়লার ডিপুটা করা দরকার সরকারের উদ্যোগে। সেখানে শুধু চা বাগান নয়, এখানে ইনভার্টারগুলো রয়েছে, তারও কয়লা প্রয়োজন আছে, সেটা সরকারের করা আমি মনে করি বিশেষ প্রয়োজন। এবং ত্রিপুরায় কম করেও 1 কোটি কেজি চা উৎপাদন হয় অনুমান, এবং সেখানে যদি সরকারের সহযোগিতা করা যায় 1 কোটি কেজি, তাহলে এটা প্রোডাকশনটা বাড়ত। এবং বিজেপি সরকার কেন্দ্রে আসার পরে এই যে চার প্রতি যে একটা সাবসিডি দিত, স্মল টি গ্রস সকল কৃষি দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে চা বাগানে এখনো 2 টাকা কিলো দরে মালিককে চাউল দিতে হচ্ছে, এবং তাদের জন্য অনেক বাগান এফসিএ থেকে চাও বরাদ্দ পায় না। এবং গম যেখানে বাজারে যতই হোক তার 2 টাকায় দিতে হয়, অনেক লোকসান। এবং আমরা তো দাবি করি ইউনিয়ন থেকে, সরকারও চাপ সৃষ্টি করে তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই উৎপাদনটা ঠিকভাবে হচ্ছে না, এবং এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি। আর 2 নম্বর, চা বাগানে
যে একটা ভারত সরকারের আইন আছে, চা ছাড়া অন্য কিছু করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে কোর্টের নির্দেশে রবার বাগান কর্তন করাও হয়েছে, এবং এখন তো অন্য কিছু হচ্ছে নেশাদ্রব্য গাঁজা। এবং একটা জিনিস আমি মাননীয় মুখ্যমন্ত্রী নজরে বই, শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার। এবং এটা এবং একটা ব্যাপার হচ্ছে শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার। হ্যাঁ, প্রতিনিধিত্ব নেই আজকে 7-8 বছর যাবত, এবং আপনার লেবার ডিপার্টমেন্টের অফিসাররা কিছুই করতে রাজি না, কিছুই করেনি। এবং আমরা হাইকোর্টে পর্যন্ত জনস্বার্থ মামলা করেছি এইসব ব্যাপার নিয়ে, কিন্তু আপনার লেবার ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কি করছে আমরা জানি না। এবং লেবার ডিপার্টমেন্টের একটু সচলতা করা উচিত সব জায়গাতে, ডিস্ট্রিক্ট লেভেলও, সাব ডিভিশন লেভেলও অফিসাররা কিছু করছে না। এবং শিশু শ্রমিক আইন আছে, করতে পারবে, পত্রিকাতে উঠে কোনো অ্যাকশনেই কিছু করে না লেবার, এবং লেবার অফিসাররা কোনো চা বাগানে বিজিত করে না। এবং চা বাগানের শ্রমিকরা বা অন্য শ্রমিকরাও রাজধানীতে আসার পরে ওষুধ কিছু হলে পরে তো তারা আসতে হয়, তারা থাকার কিছু নেই। প্রত্যেকটা দৃষ্টিকে শ্রমিকদের জন্য রেস্ট হাউস তৈরি করতে হবে, আবার মানে কি বলে মিনিমাম কস্ট দিয়ে তারা যাতে থাকতে পারে। যাই হোক, আমি খুশি হয়েছি আমাকে বলার জন্য, একটা সুযোগ দিয়েছে যে অনেক চা বাগানে যাই হোক, আজকে এখানে শ্রমিকদের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি, এবং বিশেষ করে খুব সহসায় শ্রমিক প্রতিনিধিদের যাতে পিএফকে যান এবং অন্ততপক্ষে সময় সময় যাতে মিটিং করে তার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দপ্তর থেকে অনেক বড় আকারে একটা রাইটাপ দেওয়া হয়েছে ত্রিপুরার চা শিল্পের অগ্রগতি সম্পর্কে, যেটা দিয়ে করা হবে। মাননীয় সদস্য যে কলিং এডিশন এনেছেন, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় সদস্য যে আমাদের সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের চা শিল্পের অগ্রগতি নিয়ে বিশেষ চিন্তা ভাবনা শুরু হয়েছে, এটা বিগত দিনে ছিল না। এবং নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প, উন্নয়ন প্রকল্প সেখানে ঘোষণা করা, এতে করে সারা রাজ্যে বিভিন্ন বাগানগুলোতে অর্গানাইজড এবং অনঅর্গানাইজড ভাবে যে লেবারাররা রয়েছে তাদেরকে পিএমওআই আবাস ঘর প্রদান, 2 ঘন্টা করে জায়গা প্রদান, তাদেরকে পিজি কার্ড প্রদান, বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো সাধারণ মানুষ পায় তাদেরকেও সেই সুবিধাগুলো প্রদান করা হয়েছে। এবং রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনারা খবর নিয়ে নিশ্চয়ই জানবেন যে সমস্ত জায়গায় অ্যালটমেন্টের বন্দোবস্ত করা হয়েছে। তার বাইরে আমাদের ত্রিপুরার যে টি, তার নতুন ব্র্যান্ড নামকরণ ত্রিপুরেশ্বরী মা, ত্রিপুরেশ্বরীর নামে সেখানে উৎসর্গ করা হয়েছে, ত্রিপুরেশ্বরী টি, এবং এটাকে পিডিএস সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার বন্দোবস্ত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে চায়ের একটা লোগো ছিল না, লোগো উদ্বোধন করা হয়েছে। আমাদের টি কর্নারের উদ্বোধন করা হয়েছে, যেটা আমার আগরতলা প্রাক্তন সেক্রেটারির সামনে রয়েছে। রান ফর টি, আমাদের এমজিএন বেগার মাধ্যমে চা বাগিচার সৃষ্টি। না, সাবজেক্ট করে যেটা আমি আসছি, উনি ডিটেল আলোচনা চেয়েছেন, এটা আমরা লে করে দেখুন মাননীয় সদস্য। তো ওনারা ক্লারিফিকেশন পিজিএস এর সিস্টেমে মা ত্রিপুরেশ্বরী ইদান বললেন
যে চা 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 দিচ্ছে, এটা অন্য যারা প্রাইভেট সেক্টরকেও সুযোগ দেওয়া দরকার। না, এটা যেহেতু আমাদের বোর্ড, এটা রাজ্যে, তাই রাজ্যের চাটাকে প্রমোট করার জন্য সেটা করা হয়েছে এবং লোগো করে এই কর্নার করে তার পাবলিসাইজ করা হয়েছে এবং তার বাণিজ্যিকরণ যাতে করা যায় তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। আপনার যেটা ইস্যু যে বোর্ডের মধ্যে লেবারদের থেকে প্রতিনিধি, সেটা দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা আপনিও বলবেন, আমিও বলবো, এবং লেবার ডিপার্টমেন্টের এখনো মাননীয় মন্ত্রী রয়েছে, লেবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে নিশ্চয়ই উনি সেটা দেখবেন, কারণ আপনার ইস্যুগুলো ইন্ডাস্ট্রি দপ্তর এবং লেবার দপ্তর যৌথভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। আগামী দিনে নিশ্চয়ই দপ্তরের তরফ থেকে সেই জিনিসটা করা হবে। সবার পরবর্তী কার্যসূচি হল মাননীয় মন্ত্রী কর্তৃক পস্টপন্ড আনস্টার্ট করছে। আমি একটা মুখ্যমন্ত্রী দপ্তর আনস্টার্ট কোশ্চেন উত্তর বলতে সবাই রিকোয়েস্ট করা। বিধানসভার মত অধিবেশনে পস্টপন্ড আনস্টার্ট কোশ্চেন নাম্বার 95 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন এই পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি পস্টপন্ড আনস্টার্ট কোশ্চেন নাম্বার 95 এর উত্তর বলতে সবাইকে রিকোয়েস্ট করার জন্য। আনস্টার্ট কোশ্চেন 95 সেখানে আমার ছিল তো সেজন্য আপনি এখন একজন পরিচিত। আচ্ছা, এখন ধরুন এক কাজ করি, তখন জল এই উত্তর অনেকক্ষণ হাত থেকে বলবেন না না, না তাড়াতাড়ি কিছু বলছিলেন আপনি, বলুন। স্যার মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, আমার একটা কথা ছিল, আমাদের বক্সনগর আমার বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্যার। বক্সনগর বিধানসভা কেন্দ্র, এখানে সংখ্যালঘু হিন্দু এবং স্যার আমার এখানে প্রশ্ন ছিল না স্যার, গুরুত্বপূর্ণ স্যার, প্লিজ স্যার আমাকে ওকে, ঠিক আছে। এই সভা আমার গোপালবাবু দিয়েছে গুরুত্বপূর্ণ ইস্যু না হলে ব্যাপারটা হলো আগরতলাতে ত্রিপুরা যে সব জায়গায় যে অনলাইন রেজিস্ট্রেশন অফ বিল, এটা নিয়ে আমি দৈনিক সংবাদ এটা মুখ্যমন্ত্রী ভালোবাসি, ওনারই দপ্তর ওই দৈনিক সংবাদে একটা রেফারেন্স দিয়েছি, সুশাসনের দলিল রেজিস্ট্রি দুর্যোগী নিয়মে পেরাজালে চরম ভোগান্তি আন্দোলন। ব্যাপারটা হলো পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, এখানে যে অনলাইন করেছেন আমাদের প্রণজিৎ বাবুর ইন্টারনেট তো থাকেই না এই ডিপার্টমেন্টে, আর আগরতলা রেজিস্ট্রি অফিসে একটা অরাজকতা চলছে, উকিল এবং মুহুরি যারা তারা বিপদে আছে। আমি আপনাকে বলছি কেন, একটা এখানে আগরতলা পূর্ব থানার সঙ্গে যে আপনার তহসিলটা, এখানে কাজ হয়, এখানে স্যার ডিসি এন্ড নেই, ওনাকে 10-12টা দায়িত্ব দেওয়া হয়। উপরন্তু এখানে যে কাজ করবে পুরনো সব ট্রান্সফার করা, নতুন যারা সে কিছুই জানে না। দলিল রেজিস্ট্রি করার জন্য মুহুরিরা উকিলরা একবার তহসিলে আসে, একবার রেজিস্ট্রি অফিসে আসে। এটা একটা দুর্গতি রাখতে চলে, এবং গভর্নমেন্ট রেভিনিউ এখানে অনেক সময় হাটগুলোতে যে অ্যালটমেন্ট এর কারণ পাওয়া যায়, অনেক সময় আগে যে দলিল বাবা ঠিক করে গেছে ওই দলিল পাওয়া যায় না, নেট নেট তো ফ্যাট হয়ে গেছে। আমি যেটা এখন শস্যের মধ্যে ভুল বলছিলেন
যে ওই গ্রামে গঞ্জে বিএসএনএল কে দিয়েছেন, ওটা বেসরকারীকরণের পথে, ওখানে কোনো কাজ নাই। সুতরাং এটাকে সচল করার জন্য মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী কি স্টেপ নেবেন যাদেরকে এটা যাতে সচল হয়, সেজন্য ওনার দৃষ্টি আকর্ষণ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অভিজ্ঞ বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় তাহলে এখানে তো অনেক লোক আমি যে করে দেবো, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাডভোকেট, তারপরে মুভি মৌরি, এইসব যে সমস্যা, এগুলি তো এনআইসির মাধ্যমে এখন অনলাইন যে সিস্টেম করেছে, অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সুবিধা হয়ে গেছে। এখানে আপনি যদি আমি জানি না, আপনি নিশ্চয়ই খুলে NGDRS পোর্টাল একটা দেখেন, এটার মধ্যে সব লেখা আছে। আর এটা তো নেট তো আছে, আপনার মোবাইলটা চলছে না, আপনার মোবাইল চলছে তো, যখন নাই খালি নাইটার দিকে নাই যে কতক্ষণ আছে এটা বলুন, একটা বার নাও হতে পারে, আপনার যে সমস্যাটা সমাধানের নিরিখে হবে না, এর জন্য কি সিস্টেম করা হবে। আমি আপনাকে এসিওর করছি, প্রথম অসুবিধা হয়। এখানে একটা বিষয় যেটা তৎকাল যাদের আর্জেন্ট আছে, যাদের আছে, আমি যতটুকু বুঝেছি তৎকাল তারা গিয়ে এটার সিস্টেম তৈরি করছি যে আপনার এটার যে সফটওয়্যারে আপনি শুনুন না, আমার DRS সফটওয়্যার আমি যেটা বললাম, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়ান নেশন ওয়ান সফটওয়্যার। সমস্ত জায়গাতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আমরা করছি, সেই বিষয়ে এটাও কিন্তু করা হয়। এতে কি হয়েছে, NGDRS এর যে পোর্টালটা আছে, ngdrs.tripura.gov.in, এটার মধ্যে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, পেস্টিং ফি, প্রসেস ফি ইত্যাদি এন্ট্রি করা। এখন তো চলছে এইসব কিছু। আমরা এই বয়সকালের সমস্যা ইদানিং যারা বাচ্চা ছেলেরা খুব ইজিলি করে, এবং তাতে আপনার এন্ট্রি করার পরে নির্দিষ্ট দিন ও তারিখ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এবং এটা রেজিস্ট্রেশনের পরে এই নতুন যে সফটওয়্যারটি চালু করার পূর্বে একজন নাগরিককে রেজিস্ট্রি কার্যালয়ে আগে 5 বার দিতে হবে, এখন কিন্তু ঘরে বসে সে সমস্ত এটাই পুরো ডিটেলস আছে। আমি একটা লেখ করছি, আপনি দেখে নেবেন। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনার সাথে তো প্রায় সরকার কথা সুবিধা আছে। এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।